বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 12ই জুলাই 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 30তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধি 30তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব রিভিশন রিভিশন প্রসঙ্গে। রিভিশন সম্পর্কে আলোচনা করতে ফৌজদারি কার্যবিধির দেখেন 435 থেকে 431, কত দ্বারা, সরি 435 থেকে 442, 435 থেকে 442। রিভিশন আসলে কি দেখেন, আপিল আর রিভিশন অলমোস্ট সেম। কিছু পার্থক্য আছে, আপিল উচ্চ আদালতে করে, রিভিশন উচ্চ আদালতে করে, বাট আপিল কায়েমি অধিকার, রিভিশন কায়েমি অধিকার না। আপিল আহ ঘটনাগত প্রশ্নে এবং আইনগত প্রশ্নে করা যায়, কিন্তু রিভিশন করা যায় শুধুমাত্র আইনগত প্রশ্নে, মানে আইনগত ভুল ত্রুটি থাকতে হবে এবং ওই আইনগত ভুল ত্রুটির কারণে ন্যায় বিচার ব্যর্থ হতে হবে। এরর অফ ল ওকেশনিং ফেইলিওর অফ জাস্টিস, তো এই দুইটা কারণ থাকলে রিভিশন করা যায়। আর যেখানে আপিলের বিধান আছে সেখানে কখনো রিভিশন করা যায় না, যেখানে আপিলের বিধান নেই সেখানে রিভিশন করা যায়। দেখেন আমাদের এই যে এবার এবার বলতে এই যে যে পরীক্ষা হলো কয় তারিখে শাকিল? 28 তারিখ। 28শে জুন পরীক্ষা হলো। এই পরীক্ষায় একটা মুসাবিদা এসেছে রিভিশনের, যে এই প্রসঙ্গে রিভিশনের দরখাস্ত মুসাবিদা করুন। তো রিভিশনের দরখাস্ত আসলে আগে আমার জানা দরকার, এই জায়গা কোথাও বলা নাই। আমরা জানছি যে দণ্ডাদেশের আপিল কোথায় করে, তারপরে ওই যে খালাসের আপিল কোথায় করে, তারপরে অন্যান্য আপিল কোথায় করে, এটা বিস্তারিত আমরা জানছি। বাট আমাদের ফৌজদারি কার্যবিধিতে দুইটা আদালতের রিভিশনাল পাওয়ার আছে, একটা হলো দায়রা জজ আর একটা হলো হাইকোর্ট বিভাগ। কে কে বলেন? দায়রা জজ আর হাইকোর্ট বিভাগ। তাও 1978 সালের আগ পর্যন্ত শুধুমাত্র রিভিশনাল পাওয়ার ছিল হাইকোর্ট বিভাগের। তাহলে দায়রা জজের রিভিশন ক্ষমতা দেওয়া হয় কত সালে? 1978 সালে। 1978-এর আগ পর্যন্ত তাহলে রিভিশন করা যেত শুধু একটাই আদালতে, সেই আদালতটা কি? হাইকোর্ট বিভাগ। এখন আমাদের একটু জানা দরকার যে কোন কোন রিভিশন গুলো দায়রা জজের কাছে হবে আর কোন কোন রিভিশন গুলো হাইকোর্ট বিভাগে হবে। খুব সহজ। খালাসের যে আহ সমীকরণ, এই জায়গাও তাই। খালাসের যা, এই জায়গাও তাই। কেমনে? আমরা জানতাম যে ম্যাজিস্ট্রেট, যে কোনো ম্যাজিস্ট্রেট খালাস দিলে আপিল হতো কোথায়? দায়রা জজের কাছে। আর দায়রা আদালত খালাস দিলে আপিল হতো কোথায়? হাইকোর্টে। সেম বিধান এখানে প্রযোজ্য, যে কোনো ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে রিভিশন হবে দায়রা জজের কাছে। যে কোনো ম্যাজিস্ট্রেটের আপিল অযোগ্য আদেশ, কি আদেশ? আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে রিভিশন হবে দায়রা জজের কাছে। আর দায়রা আদালত যদি কোনো আপিল অযোগ্য আদেশ দেয় তাহলে রিভিশন হবে কোথায়? হাইকোর্ট বিভাগ। ধরেন যুগ্ম দায়রা জজ একজনকে অব্যাহতি দিছে, যুগ্ম দায়রা জজ একজনকে অব্যাহতি দিছে, তাহলে রিভিশন কোথায়? আমরা জানি অব্যাহতি মানেই হলো রিভিশন। তাহলে যুগ্ম দায়রা জজ যদি অব্যাহতি দেয় তাহলে রিভিশন কোথায় হবে? হাইকোর্টে। এটা পানি এনে পানি, বুঝছেন? তাহলে রিভিশন কয়টা আদালতে করা যায়? দুইটা আদালত। কি কি? আবার কয়? জজ কোর্ট। প্র্যাকটিক্যালি জজ কোর্ট বলতে বলতে আপনাদের ওই টান এসে গেছে। দায়রা জজ আর হলো কে? হাইকোর্ট বিভাগ। দায়রা জজের কাছে রিভিশন কখন করা যায়? ম্যাজিস্ট্রেট আদালত কোন আপিল অযোগ্য আদেশ দিলে। আর হাইকোর্ট বিভাগে দায়রা দায়রা আদালত কর্তৃক। দায়রা আদালত মানে কয়টা আদালত বোঝায়? তিনটা। দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। বুঝছেন? ধন্যবাদ। এবার আমরা একটু বই পড়া শুরু করি। দেখেন তো একটা কথা, আমাদের ফৌজদারি কার্যবিধিতে আপিলেরও কোনো সংজ্ঞা দেয় নাই, রিভিশনেরও কোনো সংজ্ঞা দেয় নাই। তো রিভিশন অর্থ হলো সংশোধন বা উৎকর্ষ সাধনার্থে পুনরীক্ষণ। এটা আন্ডারলাইন করে, পুনরীক্ষণ বা সতর্ক বিবেচনা, পুনরীক্ষণ। রিভিশন হলো নিম্ন আদালতের নথি পরীক্ষা করে ঊর্ধ্বতন আদালত কর্তৃক ভুল ত্রুটি আছে না, ভুল ত্রুটির আগে একটু লেখেন আইনগত ভুল ত্রুটি, ভুল ত্রুটির আগে একটু লেখেন আইনগত ভুল ত্রুটি। আইনগত ভুল ত্রুটি সংশোধন করা। ফৌজদারি কার্যবিধির 435 থেকে 440 ধারা
এবং 442 থেকে 442 ক পর্যন্ত রিভিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আপনাকে যদি বলা হয় যে রিভিশনের সংজ্ঞা দিন, তাহলে রিভিশন কেমনে সংজ্ঞা দিবেন? বলবেন যে উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের আইনগত ভুল ত্রুটি সংশোধন করাকেই রিভিশন বলে। আর যে ক্ষেত্রে আপিল করা যায় না সেই ক্ষেত্রে রিভিশন করা যায়। রিভিশন কোনো কায়েমি অধিকার না। আপিল যেরকম আইনগত এবং ঘটনাগত ক্ষেত্রে করা যায়, রিভিশন শুধু করা যায় কোন ক্ষেত্রে? আইনগত ক্ষেত্রে। বুঝছেন? এখন আমরা চলে আসি, দেখেন যে যে আদালতে রিভিশন ক্ষমতা, যে আদালত রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে, ফৌজদারি কার্যবিধির অধীন রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে হাইকোর্ট বিভাগ, দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ। দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ, ওনাদের পাশে ব্র্যাকেটে লেখেন, আচ্ছা ব্র্যাকেট পরেই লেখেন, আচ্ছা লেখেন হাইকোর্ট বিভাগের পাশে লেখেন 439, 439 প্লাস 435। হাইকোর্ট বিভাগের পাশে লিখবেন 439 প্লাস 435 ধারা আর কি, সেকশন 439 এন্ড 435। হাইকোর্ট বিভাগে রিভিশন করতে এই দুই ধারাই লাগে, ঠিক আছে? আর দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ এর পাশে লেখেন সেকশন 439A এন্ড 435। লিখছেন? 439A এন্ড সেকশন 435। এই কথাগুলোর অর্থ আসলে কি দেখেন, মূলত হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করা হয় 439 ধারায়, সেম কাজটা দায়রা আদালতে করা হয় 439 ক ধারায়। তবে আপনি যেখানেই যান না কেন নথি তলব লাগবে, নথি তলব। নথি তলব আছে হলো 435। যারা নিম্ন আদালতে প্র্যাকটিস করেন তাদের একটা প্রচলিত শব্দ আছে পুটআপ। পুটআপ মানে হলো নথি তলব। পুটআপ কখন দেয়? পুটআপ কিন্তু ফৌজদারি কার্যবিধির কোনো ধারা খুঁজলে পাবেন না, কোনো জায়গায় কিন্তু পুটআপ শব্দটা নাই। পুটআপ হলো কখন? যখন কোর্টে যায় আপনি ধার্য তারিখ ব্যতীত জামিন শুনানি করতে চান, তখন আমাকে দিতে হবে কি? পুটআপ বা নথি তলব। এবং পুটআপ আপনি আপনি পুটআপ দিয়ে জামিনের আবেদন করেন যে ইওর অনার, আমার আসামি কারাগারে আছে, তার জামিন শুনানি করতে চাই, তার নথি তলব করা হোক এবং জামিন শুনানির সুযোগ দেওয়া হোক। কারণ আপনি যেদিন জামিন শুনানি করতে চান ওই দিন তো আর ওই মামলার শুনানি নাই, ওই দিন তো ওই মামলার নথিপত্র আদালতে আনবে না, কিন্তু আপনি আগে থেকে আবেদন করতেছেন যে ইওর অনার, যে ওই মামলার নথিপত্র ওই দিন যাতে আদালতে আনা হয়, যাতে আমি জামিন শুনানিটা করতে পারি। ঠিক একইভাবে হাইকোর্ট বিভাগে বা দায়রা জজে আপনি রিভিশন করবেন, তাহলে আপনি তো শুধু রিভিশনের দরখাস্তটাই দিলেন, আদালতের কাছে তো আর ওই মামলার নথিপত্র নাই। তাহলে শুধু রিভিশনের সাথে সাথে নথিপত্র তলবের আবেদনও করতেছেন কত ধারায়? 435 ধারায়। 435 ধারায়। ধন্যবাদ। এবং এই দায়রা জজের পাশে একটু লেখেন 1978 সাল থেকে। দায়রা জজের পাশে একটু লেখেন 1978 সাল থেকে। কোনটা? 1978 সাল থেকে দায়রা জজের রিভিশন ক্ষমতা সংযোজন করা হয়েছে। এর আগে দায়রা জজের কাছে রিভিশন করা যেত না, রিভিশন সরাসরি করতে হতো হাইকোর্টে। লিখছেন? তো এখন আমরা চলে আসি 435-এ, নিম্ন আদালতের নথি তলবের ক্ষমতা। ফৌজদারি কার্যবিধির 435-এর ক ধারায় আন্ডারলাইন করেন, হাইকোর্ট বিভাগ এবং দায়রা জজ অধীনস্থ কোনো ফৌজদারি আদালতের কোনো মামলার নথি তলব করতে পারে বা মামলার কোনো কার্যক্রম পরীক্ষা করতে পারে। তাহলে যদি আপনাকে বলে যে 435 ধারায় কোন আদালতের নথি তলব করা হয়, বলেন? হাইকোর্টও দায়রাও, দায়রা জজ আর কি। এক দুই দিন দিয়ে কাজ নাই, জাস্ট 35 দিয়ে মনে রাখেন। নিম্নলিখিত কারণে হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ নিম্ন আদালতের নথি তলব বা পরীক্ষা করতে পারে। বিমল সাহেব জানে না আজকে পড়া আছে? তানবিন সাহেব দেখেন, ঘুমাচ্ছে নাকি? আমি ঘুম থেকে উঠে আসলাম, দেখেন অধীনস্থ আদালত কর্তৃক প্রদত্ত বা লিপিবদ্ধকৃত কোনো দণ্ড বা আদেশের নির্ভুলতা, এই নির্ভুলতা আন্ডারলাইন করেন, কোন দণ্ড বা আদেশের নির্ভুলতা, বৈধতা
এবং যৌক্তিকতা সম্পর্কে সন্তুষ্ট হতে, মানে কোন আদালত, অধীনস্থ নিম্নের কোন আদালত যে সিদ্ধান্তটা দিয়েছে এই সিদ্ধান্তটা কি নির্ভুল কিনা, বৈধ কিনা, এটা যাচাই বাছাই করবে। এবং সেই সাথে অধীনস্থ আদালতের মামলার কার্যক্রম বলতেন রীতিসম্মত কিনা সে সম্পর্কে সন্তুষ্ট হতে। কি সম্পর্ক কিনা? রীতিসম্মত কিনা সেই সম্পর্কে সন্তুষ্ট হতে। অতঃপর দেখেন, উক্ত নথি পর্যালোচনা থাকাকালীন সময়ের জন্য হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ, আন্ডারলাইন করবেন, কোন দণ্ড কার্যকর করা স্থগিতের আদেশ দিতে পারে। দেখেন, আমরা কতদিন পড়ছি যে আপিল আদালত কোন দণ্ড স্থগিতের আদেশ দেয় কত ধারায় বলেন? 426 ধারায়। 426 ধারায়। আর সেম কাজটা রিভিশন আদালত করে কত ধারায়? 435। 435। তাহলে আপিল আদালত দণ্ড স্থগিত করে 426-এ, আর রিভিশন আদালত দণ্ড স্থগিত করে 435। যদি অভিযুক্ত আটক থাকে তাহলে তাকে, আন্ডারলাইন করেন, জামিনে মুক্তি দিতে পারে এবং আসামির নিজ মুসলেকায় জামিন দিতে পারে। তাহলে রিভিশন আদালত জামিন দেয় 435 ধারায়। আপনি রিভিশন আদালতে জামিন চাইবেন 435 ধারায়। হাই, যদি আপিল আদালতে জামিন চাইতাম, আপিল আদালতে দুইটা ধারায় জামিন চাওয়া যায়। কতদিন দুইটা করেছে, একটা হলো 426, একটা হলো 427। আর রিভিশন আদালতে জামিন চাইবে কত ধারায়? 435। তাহলে অ্যাকচুয়ালি 435-এ তিনটা ক্ষমতা আছে। এক, নথি তলব; দুই, দণ্ড স্থগিত; তিন, জামিন। তারপর আবার ফিটিং করতে হবে। নথি তলব, দণ্ড স্থগিত এবং জামিন, এই তিনটা ক্ষমতাই রিভিশন আদালত প্রয়োগ করতে পারে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 435 ধারায়। আচ্ছা, এখন আমরা চলে আসি অনুসন্ধানের আদেশ দেওয়ার ক্ষমতা, পাওয়ার টু অর্ডার ইনকোয়ারি। পাওয়ার টু অর্ডার ইনকোয়ারি। এই বিধানটা আমি আগে একটু ব্যাখ্যা দিই, তারপরে আমি মানে এখানে আলোচনায় যাই। সেটা হলো যে আপনারা যারা একটু পড়াশোনার মধ্যে আছেন তারা দেখবেন যে ওই যে আমরা পড়ছিলাম যে যখন কোনো মামলা খারিজ করা হয় 203 ধারায় বা 204-এর 3 ধারায়, তখন প্রতিকার হলো দুইটা। একটা হলো নতুন মামলা করা যায়, আর ওই জায়গায় লেখা ছিল যে 436 ধারায় অধিকতর অনুসন্ধানের আবেদন করা যায়। আমি কেটে দিয়ে লেখাইছিলাম রিভিশন করা যায়, মনে আছে কিনা? তো 436 ধারায় আছে অধিকতর অনুসন্ধান। এই অধিকতর অনুসন্ধানটা আসলে করবে কে? রিভিশন আদালত। নর্মালি শুধু 436 ধারায় আবেদন করা যায় না। আপনি রিভিশন করবেন, রিভিশন করার পর চাইবেন যে ওনার এই বিষয়ে অধিকতর অনুসন্ধান করা হোক। তাহলে শুধু অধিকতর অনুসন্ধানের আবেদন করা যায় না, আমাকে করতে হবে কি? রিভিশন। এবং রিভিশনের মাধ্যমে চাইতে হবে যে আমার এই বিষয়টা অধিকতর অনুসন্ধান করা হোক। এখন রিভিশন আদালত সকল রিভিশনের ক্ষেত্রে অধিকতর অনুসন্ধান করেন না। রিভিশন আদালত কয়েকটা বিষয় আছে, এই সকল বিষয়ে যদি রিভিশন করা হয় তাহলেই অধিকতর অনুসন্ধান করে। সেই বিষয়গুলো কি কি আমি দেখেন, এই যে একটা হলো মামলা খারিজ। খারিজ যদি করেন, খারিজ আদেশের বিরুদ্ধে রিভিশন করলে অধিকতর অনুসন্ধান করবে। অব্যাহতি, অব্যাহতি বেশ কয়েক জায়গায় আছে, 202(2) খ, 241 ক, 265 গ, 494 ক। তো যদি কোথাও, যদি কখনো মামলা খারিজ করা হয় তাহলে রিভিশন করলে রিভিশন আদালত অনুসন্ধান করতে পারে। যদি কখনো কি দেওয়া হয়, অব্যাহতি দেওয়া হয়, তাহলে অব্যাহতি দেওয়া হলে সেই ক্ষেত্রেও কি করতে পারে? অধিকতর অনুসন্ধান করতে পারে। এই অব্যাহতি আর খারিজ, এই দুইটা ক্ষেত্র ছাড়া আর অন্যান্য ক্ষেত্রে যদি রিভিশন করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অধিকতর অনুসন্ধানের আদেশ দিবে না। কেমনে? যদি আমি বলি যে দোষ স্বীকারের ক্ষেত্রে আপিল করা যায় না, তাহলে দোষ স্বীকারের ক্ষেত্রে আসামি করবে কি? রিভিশন। ওই রিভিশনে কিন্তু অধিকতর অনুসন্ধানের আদেশ দিবে না। সামারি ট্রায়ালে 200 টাকা জরিমানা করলে আপিল করা যায় না, কি করা যায়? রিভিশন। কারণ ওই রিভিশন তো খারিজও না, অব্যাহতিও না, তো ওই রিভিশনও কিন্তু অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিবে না। তাহলে আমার মনে রাখতে হবে যে রিভিশন আদালত 436 ধারার আদেশ ঠিক তখনই দিতে পারে যখন কাউকে অব্যাহতি দেওয়া হয় বা যখন কোনো মামলা কি করা হয়? খারিজ করা হয়। এবং এই অব্যাহতি এবং খারিজ আদেশের বিরুদ্ধে যখন রিভিশন করে তখনই 436 ধারায় অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। একটু পড়ি দেখেন।
হাইকোর্ট তার অধীনস্থ কোনো আদালতকে বা দায়রা জজ তার অধীনস্থ কোনো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিজেদের দ্বারা বা তাদের অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেট দ্বারা অধিকতর অনুসন্ধানের আদেশ দিতে পারে। এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিজে অনুসন্ধান করতে পারে বা তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটকে অনুসন্ধান করার নির্দেশ দিতে পারে নিম্নলিখিত বিষয়। এতক্ষণের আসল বিষয় হলো তিনটা বিষয়, দেখেন আন্ডারলাইন করবেন। 203 ধারায় খারিজ হয়েছে এমন কোন নালিশ বিষয়। কত ধারায়? 203 ধারায় খারিজ হয়েছে এমন কোন নালিশ বিষয়। অতঃপর 204-এর 3 ধারায় খারিজ হয়েছে এমন কোন নালিশ বিষয়। তাহলে খারিজ তো 203-এও হয়, আবার 204-এর 3-এও হয়। জি, উভয় খারিজের ক্ষেত্রেই পাওয়ার টু অর্ডার ইনকোয়ারি মানে ইনকোয়ারির আদেশ দিতে পারে। অতঃপর যে মামলা কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে গোল দিবেন অব্যাহতি দেওয়া হয়েছে সেই মামলায় অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিতে পারবে। নির্মল, অব্যাহতি দেয় কত কত ধারায় বলেন দেখি, কি পড়ালেখা করছেন? 65 ক, সরি 241 ক। হুম। আর দায়রা আদালত দিতে পারে 265 ক। আর নাই? আরেকটা আছে 400। 490 ক। আর কত ধারায়? তিনটা বলছেন না আপনি? আরো আছে তো। আর একটা কি আমি বলছি, কেবলই বললাম 202(2) খ। 202(2) খ, ওই যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পরে যে অব্যাহতিটা দেয় সেটা হলো 202(2) খ। এগুলা তো কয়দিন আগে এলএলবি তে সব পড়ে আসছেন, ক্লাস টেলাস তো রেগুলার নিছে গোপালগঞ্জ কলেজে, ভুলে গেছেন কেন? দেখেন, আচ্ছা দেখেন, আপনি তো গোপালগঞ্জ ল কলেজের না, এই কারণেই তো আপনি অবাগা, এই জায়গা তো রেগুলার ক্লাস হয়েছে। দেখেন 439-এ দেখেন যে হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা। এখন আমরা চলে আসি হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা। 439 ধারায় হাইকোর্ট বিভাগকে রিভিশন ক্ষমতা দেওয়া হয়েছে মামলার নথি রিভাইজ করে রিভিশনের সময় হাইকোর্ট বল দিবেন আসামির শাস্তি বাড়াতে পারে। দেখেন এখানে অনেক ক্ষমতা আছে, এই জায়গা বিস্তারিত বলে নাই, বাট আপনি মনে রাখবেন যে একটা আপিল আদালত যা যা পারে রিভিশন আদালতও ঠিক তাই তাই পারে। তো এখানে বলতেছে যে হাইকোর্ট বিভাগে যদি কেউ রিভিশন করে হাইকোর্ট বিভাগ আসামির শাস্তি বাড়াতে পারে। তবে রিভিশন আদালত হিসেবে হাইকোর্ট বিভাগ দুইটা কাজ করতে পারে না। তবে হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা বলে আন্ডারলাইন করেন খালাসের আদেশ দণ্ডে পরিণত করতে পারে না। তিনটা স্টার দেন। খালাসের আদেশ দণ্ডে পরিণত করতে পারে না। এবং 439 ক ধারায় দায়রা জজের রিভিশন আদেশের ক্ষেত্রে রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। ধারা 439(4), কারণ দায়রা জজ কর্তৃক রিভিশনে প্রদত্ত সিদ্ধান্ত চূড়ান্ত। এটাও তিনটে স্টার দেন। তো এখানে যে জিনিসটা বলছে যে খালাসের আদেশকে দণ্ডে পরিণত করতে পারে না, এই কথাটার অর্থ কি? খালাসের আদেশে দণ্ডে পরিণত করতে পারে না এক, আর একটা হলো দায়রা জজ রিভিশনের যে সিদ্ধান্ত দিবে দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত, এর বিরুদ্ধে আর রিভিশনাল পাওয়ার অ্যাপ্লাই করতে পারবে না। এখন আমরা একটু চলে এসে এইভাবে দেখেন, আম, ধরেন একজন একটা সিআর মামলায় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট খালাস দিছে সিআর মামলায়, তাহলে এখন নালিশকারী এই খালাস আদেশের বিরুদ্ধে আপিল করবে কোথায় বলেন? তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট খালাস দিছে, এখন নালিশকারী আপিল করবে কোথায় এই খালাস আদেশের বিরুদ্ধে? দায়- দায়রা জজের কাছে। দায়রা জজ। যারা যারা সিপ বলছেন তাদেরকে আমি সিপ খাওয়াবো। দেখেন দায়রা জজের কাছে, কারণ খালাস আদেশের বিরুদ্ধে দুইটা আদালতে আপিল করা যায়, আজকে ক্লাসের শুরুতেও বলছে, একটা হলো দায়রা জজ একটা হলো হাইকোর্ট। ধরেন নালিশ তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট খালাস দিছে, নালিশকারী আপিল করবে দায়রা জজের কাছে। দায়রা জজ সব শুনে মিলে খালাস বহাল রাখছে আদেশ। এখন নালিশকারী তো আর দ্বিতীয় আপিল করতে পারবে না। এখন নালিশকারীর প্রতিকার কি?
রিভিশন। দায়রা জজ যেহেতু আদেশটা দিছে, তাহলে রিভিশন কোথায়? হাইকোর্টে। এখানে হাইকোর্ট আবার খালাসের আদেশকে দণ্ডাদেশে পরিণত করতে পারবে না, বলা আছে না? হাইকোর্ট রিভিশন ক্ষমতা প্রয়োগকালে খালাসের আদেশকে দণ্ডাদেশে পরিণত করতে পারবে না, এটা সুনির্দিষ্টভাবে বলাই আছে 439 ধারায়। তাহলে ব্যাপারটা অনেকটা অর্থহীন হয়ে দাঁড়ায় না, যে রিভিশন আদালত যদি খালাসের আদেশকে দণ্ডাদেশে রূপান্তর করতে নাই পারে, তাহলে আমার খালি খালি রিভিশন করে আর লাভ কি? এই প্রশ্ন মনে জাগে না? নির্মল, বুঝছেন? তো লাভ আছে। লাভ হলো মানে আপনি যদি উচ্চ আদালতের নজির আছে, উচ্চ আদালতের রায় আছে, যে যদি আপনি গুরুতর ভুল দেখাইতে পারেন, গুরুতর ভুল মানে যে বিচারিক আদালত এমন ভাবে খালাস দিছে যে এই খালাসের আসলে কোনো যৌক্তিকতাই নাই, তার খালাস পাওয়ার কোনো অধিকারই নাই, কিন্তু তারপরেও তারে যেভাবে হোক বিচারিক আদালত খালাস দিয়ে দিছে, এরকম যদি দেখে যে ঘোর ন্যায় বিচার ব্যাহত হচ্ছে বা ঘোর অন্যায় হয়েছে, সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগ সীমিত ক্ষমতা বলে তার রিভিশন পাওয়ার অ্যাপ্লাই করে খালাসের আদেশকে দণ্ডাদেশে রূপান্তর করতে পারে। বুঝছেন? তবে জেনারেল রুল যেটা, কখনোই খালাসের আদেশকে দণ্ডাদেশে রূপান্তর করতে পারবে না। তবে উচ্চ আদালত বলছে কিছু কিছু ক্ষেত্রে পারে, যে ক্ষেত্রগুলো যদি মনে হয় যে এর দণ্ড না দিলে, এ যে পরিমাণ আকাম করছে, দণ্ড না দিলে ন্যায় বিচার কি হয়ে যাচ্ছে, ব্যাহত হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে দণ্ড দিতে পারে। কি নির্মল? জেমে গেছে, রানী খেতে হয়ে গেছে মনে হয়, দেখেন। আচ্ছা, তাহলে এখানে যে জিনিসগুলো আমরা জানলাম, যে হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগে কয়টা জিনিস পারে না? খালাসের আদেশকে দণ্ডাদেশে পরিণত করতে পারে না, আর হলো দায়রা জজ রিভিশনে যে সিদ্ধান্ত দিছে সেটাই চূড়ান্ত, এটার বিরুদ্ধে আর হস্তক্ষেপ করতে পারে না। ধন্যবাদ, জেনে রাখা ভালো। ফৌজদারি কার্যবিধির অধীন আন্ডারলাইন করবেন, যে সকল ক্ষেত্রে আপিল দায়ের করা যায় কিন্তু আপিল না করা হলে যে পক্ষ আপিল করতে পারতো সেই পক্ষ রিভিশন করতে পারবে না। 439-5 গোল দিয়ে 3টে স্টার দেন। মানে যে ক্ষেত্রে আপিলের বিধান ছিল কিন্তু আপনি আপিল করেনই নাই, তাহলে সেই ক্ষেত্রে রিভিশনও করতে পারবেন না। বুঝেন নাই বোধহয়? আপনি আপিল করছেন, আপিল নামঞ্জুর হয়েছে, তাহলে রিভিশন করতে পারতেন, কিন্তু আপিলের বিধান ছিল আপনি আপিল করেনই নাই, তাইলে রিভিশন করা। বুঝছেন? আপনি ব্যাপারটা হচ্ছে এরকম, যে একজনের দাওয়াত দিছে, সে দাওয়াতে যাই নাই, তাইলে আর রাগ বাড়াই বাসায় খাবার দিবে না, কিন্তু দাওয়াতে গেছিল খাবার পাই নাই, তাইলে তারে পাঠাইতে পারে। ঠিক আছে? তো রিভিশনটা আছে যে আপিলের বিধান ছিল, আপিল যদি আপনি না করেন তাহলে রিভিশনও করা যাবে না। এটা আপিল করছিলেন, আপিল আদালতের সিদ্ধান্ত আপনার বিরুদ্ধে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আবার রিভিশন করা যাবে। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা এখন চলে আসি ধারা 439 ক, দায়রা জজের রিভিশন ক্ষমতা। নির্মল, দায়রা জজের গঠন বলছে কত দাঁড়ায়? হম, 9 দাঁড়ায়। আপনার বলা উচিত ছিল স্যার দায়রা জজ তো এক এক দায়রা জজ এক এক রকম, কোন জনের গঠন বলবো? আগে ছিল আতোয়ার স্যার, এখন নতুন একজন আসছে নাকি? আচ্ছা, দেখেন, দায়রা জজের গঠন 9 ধারাই বলেছে। দায়রা আদালত, দায়রা জজের না, দায়রা আদালতের গঠন বলছে 9 ধারায়। দায়রা আদালত হলো, দায়রা আদালতে 3 শ্রেণী বিচারক থাকে, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, মনে আছে? এবং আরেকটু মনে করাই দেই, যে দায়রা জজদের বা আমাদের যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, এনাদের নিয়োগ দেয় কে বলেন? রাষ্ট্রপতি। কত দাঁড়ায়? সংবিধানের 115 অনুচ্ছেদে আর 133 অনুচ্ছেদের বিধান অনুসারে। জি, দেখেন, তাহলে দায়রা জজের রিভিশন ক্ষমতা অ্যাকচুয়ালি হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা প্রয়োগকালে যা যা করতে পারে দায়রা জজও তাই তাই করতে পারে। বরং এই 439 ক ধারায়, একটাই ধারা আমাদের ফৌজদারি কার্যবিধিতে,
যে ধারার অধীনে দায়রা জজ হাইকোর্টের অধীন না, হাইকোর্টের অধীনস্থ না। সাধারণত দায়রা জজ সর্বদাই হাইকোর্টের অধীনস্থ, কিন্তু এই যখন দায়রা জজ রিভিশন ক্ষমতা প্রয়োগ করতেছে তখন দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আর হাইকোর্টে দ্বিতীয়বার যাওয়া যাবে না। অর্থাৎ 439 ক ধারায় দায়রা জজ যখন তার রিভিশন ক্ষমতা প্রয়োগ করে তখন দায়রা জজ কিন্তু হাইকোর্টের অধীনস্থ না। দেখেন 439 ক ধারায় দায়রা জজকে রিভিশন ক্ষমতা দেওয়া হয়েছে। হাইকোর্ট বিভাগের রিভিশন সংক্রান্ত যে সকল ক্ষমতা আছে দায়রা জজও সেই সকল ক্ষমতা প্রয়োগ করতে পারে। এই যে দেখেন, হাইকোর্ট বিভাগের রিভিশন সংক্রান্ত যে সকল ক্ষমতা আছে দায়রা জজও সেই সকল ক্ষমতা প্রয়োগ করতে পারে। 439 ক এর 3 উপধারায় বলা হয়েছে দায়রা জজের কোনো সাধারণ বা বিশেষ আদেশ কোন রিভিশনাল মামলা অতিরিক্ত দায়রা জজের নিকট প্রেরণ করা হলে অতিরিক্ত দায়রা জজ, আন্ডারলাইন করেন, অতিরিক্ত দায়রা জজের সকল রিভিশনাল পাওয়ার বা এখতিয়ার প্রয়োগ করতে পারে। তাহলে অতিরিক্ত দায়রা জজেরও রিভিশন ক্ষমতা আছে, যদি সেটা কে পাঠায়? দায়রা জজ পাঠায়। সুতরাং অতিরিক্ত দায়রা জজের রিভিশনাল পাওয়ার আছে বা রিভিশন এখতিয়ার আছে। একটু এটা আছে 439 ক এর 3, 439 ক এর 3। এখন আমরা যদি একটু দেখি যে যে সকল ক্ষেত্রে রিভিশন করা যায় না, দেখেন ফৌজদারি কার্যবিধির অধীন যে সকল ক্ষেত্রে আপিল দায়ের করা যায়, কিন্তু আপিল করা না হলে যে পক্ষ আপিল করতে পারতো সেই পক্ষ রিভিশন করতে পারে না। তাহলে এই 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 একটা ক্ষেত্র, এই ক্ষেত্রে রিভিশন করা যায় না, আপিলের বিধান ছিল আপিল করেন নাই, রিভিশন করা যাবে না। তারপরে দেখেন দায়রা জজের নিকট রিভিশন দায়ের করা হলে কিন্তু উক্ত বিষয়ে দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত, কনক্লুসিভ, এবং উক্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন করা যাবে না। যে ক্ষেত্রে দায়রা জজের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হয় সেই ক্ষেত্রে মানে রিভিশন, দায়রা জজ যে রিভিশনের যে সিদ্ধান্ত দেয় দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আর কি করা যাবে না? দ্বিতীয় রিভিশন হাইকোর্টে করা যাবে না। এখন আমরা যদি চলে আসি যে সকল ক্ষেত্রে রিভিশন করা যায়, যে সকল ক্ষেত্রে রিভিশন করা যায়, দেখেন আমরা প্রথম থেকে যদি ভালোভাবে পড়ে আসি তাহলে যে সকল ক্ষেত্রে রিভিশন করা যায় এটা আপনি গুণে শেষ করতে পারবেন না। যে সকল ক্ষেত্রে আপিল করা যায় না সে সকল ক্ষেত্রে রিভিশন করা যায়। একেবারে আমরা ফৌজদারি কার্যবিধি শুরু থেকে আসি, দেখেন শুরু থেকে যদি আসি আহ একেবারেই যদি 88 ধারায়, 88 ধারায় সম্পত্তি ক্রোক করে ক্রোক আদেশের বিরুদ্ধে রিভিশন করা যায়, ঠিক আছে। তারপরে ওই যে আপনার 96, 98, 100 যে সার্চ ওয়ারেন্টের আবেদন করে, সার্চ ওয়ারেন্টের বিরুদ্ধে রিভিশন করা যায়, বুঝছেন। তারপরে আমি যদি বলি আরো মাঝে দুই 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 চারটা বাদ করে যাবে, আমি মেইন গুলা বলি। 144 আদেশের বিরুদ্ধে রিভিশন করা যায়, 145 আদেশের বিরুদ্ধে রিভিশন করা যায়। তারপরে রিমান্ড আদেশের বিরুদ্ধে রিভিশন করা যায়, রিমান্ড মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক। তারপরে অধিকতর তদন্তের আবেদন না মঞ্জুর হইলে রিভিশন করা যায়, যায় কিনা বলেন। তারপরে অব্যাহতি দিলে রিভিশন করা যায়। তারপর নালিশ খারিজ হইলে রিভিশন করা যায়। এরপর চার্জ পরিবর্তন করলে কি রিভিশন করা যায়। তো এরকম বহু বিধিবিধান এই পর্যন্ত 249 ধারায় মামলার কার্যক্রম বন্ধ করে আসামির মুক্তি দিলেও কি করা যায়? রিভিশন করা যায়। তো হ্যাঁ হ্যাঁ জি, তো এরকম বহু বিধিবিধান আছে যে যে সকল ক্ষেত্রে রিভিশন করা যায়। এগুলো আসলে আমি আর পড়তে যাচ্ছি না। যে জায়গায় আপিল করা যায় না সেই জায়গায় কি করা যায়? রিভিশন করা যায়। ধরেন এবার এই যে 2025 সালের বার কাউন্সিল লিখিত পরীক্ষায় প্রশ্ন এসেছে যে কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় না, কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় না। এই উত্তর আর যে সকল ক্ষেত্রে রিভিশন করা যায় উত্তর সেম। ওই যে কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় না, নরমালি সবাই ফোকাস করছে 3টা ধারা, 412, 413, 414। তো 412-তে দোষ স্বীকারের ক্ষেত্রে রিভিশন করা যায়, আপিল করা যায় না, মানেই তো রিভিশন করা যায়। 413-তে পেটি কেস মিথ্যা তুচ্ছ মামলার ক্ষেত্রে রিভিশন করা যায়। 414-তে সামারি ট্রায়ালে 200 টাকা জরিমানা করলে আপিল করা যায় না, তার মানে কি করা যায়? রিভিশন করা যায়। এছাড়া এই যে এতক্ষণ ধরে যা বললাম এই জায়গাও তো আপিল করা যায় না, এই সকল জায়গায়ও কি করা যায়? রিভিশন করা যায়। তাহলে মূল যে বিষয় সেটা হলো আপনি প্রিলি প্রস্তুতি যত ভালো নিবেন আপনার লিখিত পরীক্ষার দরজা তত আস্তে আস্তে খুলবে, বুঝতে পারছেন। কারণ বর্তমানে
বার কাউন্সিলের রিটেন পরীক্ষা এমন হয় যে আপনি নির্দিষ্ট কিছু প্রশ্ন গতানুগতিক পড়ে গেলে ওখানে আপনার কমন পড়বে না। তো ওই জায়গায় আপনার প্রিলিতে যা পড়ছেন এটা একেবারে ভাজা ভাজা করতে হবে, যে প্রিলিতে যা পড়ছে আমার যদি মনে থাকে তাহলে লিখিত পরীক্ষা আমার সেরা হবে। বুঝতে পারছেন? তো সেজন্য আমাদের দরকার প্রিলিমিনারি পরীক্ষার একটা শক্তিশালী প্রস্তুতি নেওয়া। আচ্ছা, এখন আমরা চলে এসে দেখেন রিভিশনের তামাদি মেয়াদ, এই জায়গায় আসি। আর এই কোন কোন ক্ষেত্রে রিভিশন করে যায় এটা আপনারা রিডিং করে নেবেন। কি নির্মল হতাশ লাগে? হতাশ লাগলে ইয়াবা খাবেন। সেই ক্ষেত্রে আপিল করা যায় না, সেই ক্ষেত্রে একটু মানে ডিসিশন করা জি যায়। এখন ওই তিনটি ক্ষেত্রে ছাড়া তো আরো জায়গায় তো আছে যে ডিসিশন করা যায়, জি, এই ক্ষেত্রগুলো করলে করা যাবে। এতক্ষণ ধরে তাই তো বললাম, সময় থাকলে অবশ্যই করবেন। দেখেন রিভিশনের তামাদি মেয়াদ আমাদের, আমরা যখন তামাদি আইন পড়বো, তামাদি আইনের 183টা অনুচ্ছেদ আছে। 183টা অনুচ্ছেদের 1 থেকে 149 অনুচ্ছেদ পর্যন্ত বলছে মামলার তামাদি মেয়াদ, 150 থেকে 157 অনুচ্ছেদ বলছে আপিলের তামাদি মেয়াদ, 158 থেকে 183 পর্যন্ত বলছে দরখাস্ত বা আবেদনের তামাদি মেয়াদ। এই 183টা অনুচ্ছেদ যদি আপনি তন্ন তন্ন করে খুঁজেন, কোথাও রিভিশনের তামাদি মেয়াদ বলে নাই যে রিভিশন কত দিনের মধ্যে দায়ের করতে হবে। তাহলে রিভিশনের তামাদি মেয়াদ কিভাবে নির্ধারিত হবে প্রশ্ন এসে যায়। রিভিশনের তামাদি মেয়াদ নির্ধারিত হবে উচ্চ আদালতের নজিরে এসেছে যে আপিলের যে তামাদি মেয়াদ, রিভিশনেরও সেই তামাদি মেয়াদ। আমরা মুসলমানরা নামাজ পড়তে গেলে ইমাম সাহেবরা বলে দেয় যে নামাজের নিয়ত পারো না, সে কবা যায় ইমামের নিয়তে নিয়ত। তাহলে এই জায়গায় আপিলেরও যে তামাদি মেয়াদ, রিভিশনেরও সেই তামাদি মেয়াদ। বুঝতে পারছেন? তো নর্মালি ওই যে ইমানের নিয়তে, যাই হোক ওটা পরের বিষয়। বিষয়টা অনেকটা এরকম, দেখেন হাইকোর্ট বিভাগে রিভিশন দায়েরের তামাদি মেয়াদ 60 দিন। নর্মালি আপনি এই ক্ষেত্রে 60 দিন বোঝানো হচ্ছে যে ওই যে দণ্ডাদেশ বলেন, অপর্যাপ্ত দণ্ডাদেশ বলেন, হাইকোর্টে গেলেই কয়দিন, 155 অনুচ্ছেদ অনুসারে 60 দিন। অপরদিকে দায়রা জজের নিকট রিভিশন দায়েরের মেয়াদ তামাদি মেয়াদ 30 দিন, কারণ দায়রা জজের কাছে দণ্ডাদেশের তামাদি মেয়াদ কতদিন, 30 দিন। তো এই 60 দিন আর এই 30 দিন, 60 60 দিনের মাথায় ছোট্ট করে 38 বা যে কোনো আপনাদের বইতে বেশি কম লেখা থাকতে পারে, একেবারে নিচে চলে আসেন দেখেন দুইটা মামলার রেফারেন্স আছে। এমডি ঘোষ ভার্সেস ক্রাউন এত, আর নূর আলী, আহ, নূর আলম দিলে ভালো হতো, নূর আলী ভার্সেস স্টেট 12 DLR 63। এই দুইটা মামলায় বলছে রিভিশনের তামাদি মেয়াদ কি নির্মল। আপনি যখন ধরেন আমার যারা স্টুডেন্ট উকিল হয়েছে, তারা এই স্টুডেন্ট থাকা অবস্থায় যা জানতো এখন তার 5%ও জানবে না। কেন জানবে না জানেন? কারণ ওই কোর্টে গেলে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে চর্চা হয়, বাদ বাকি বিষয় নিয়ে চর্চা হয় না, আর বাকি সব মাথা থেকে আস্তে আস্তে সাদা হয়ে যায়। তা আপনাদেরও তাই হবে। কোর্টে গেলে যে জিনিসটা নিয়ে আপনারা প্র্যাকটিস করেন সেই জিনিসটাই মনে থাকবে, আর বাদ বাকি অন্যান্য কিছু মনে থাকতে পারে যারা আইন নিয়ে গবেষণা করেন তারা, অথবা মনে থাকার দরকারও নাই। কোর্টে গেলে তো আর সবার সব জিনিস জানার দরকার নাই, যে যে জিনিসে এক্সপার্ট সে সেই জিনিস নিয়েই কাজ করবে। তাহলে যদি আপনাকে বলে যে রিভিশন দায়েরের তামাদি মেয়াদ তামাদি আইনের কত অনুচ্ছেদে বলছে, বলবেন যে 183টা অনুচ্ছেদ আছে। আমি কি পড়িয়ে দেখছি? আন্দাজে বলবো কিভাবে যে নাই? ঠিক আছে। আচ্ছা, আমরা চলে আসি আপিল বা রিভিশন নিষ্পত্তির মেয়াদ। এটা এটা কিন্তু গতকালই পেয়েছি যে 442 ক ধারা অনুসারে আপনার আপিল বা রিভিশনের তামাদি মেয়াদ, সরি, নিষ্পত্তি করতে হবে 90 কার্য দিবসের মধ্যে, 442 ক। এবং এটা কার্য দিবস। এই যে দেখেন, আপিলের ক্ষেত্রে প্রতিবাদী রিভিশনের ক্ষেত্রে অপর পক্ষকে নোটিশ জারির তারিখ হতে গোল দিবেন 90 দিনের মধ্যে আপিল বা রিভিশনটি নিষ্পত্তি করতে হবে। এই সময় আদালতের জন্য নির্দেশনামূলক কিন্তু বাধ্যতামূলক না। 90 দিন কার্য দিবস লেখেন, 90 কার্য দিবস। এখানে একটা কথা লিখে রাখেন, এই কথাগুলো যদি কেউ এই বইটা সাথে রাখে তার লিখিত প্রস্তুতিও আল্লাহর রহমতে হয়ে যাবে। লেখেন যে রিভিশন যিনি করেন, একটু লেখেন রিভিশন যিনি করেন
রিভিশন যিনি করেন তাকে পিটিশনার, পিটিশনার বাংলায় লেখেন, পিটিশনার বা আবেদনকারী বলে, পিটিশনার বা আবেদনকারী বলে। এবং যার বিরুদ্ধে রিভিশন করা হয় তাকে অপোজিট পার্টি, অপোজিট অপোজিট পার্টি বা অপরপক্ষ বলে, অপরপক্ষ। এই জিনিসগুলো যদি এখন থেকে জেনে যান তাহলে দেখেন, তাহলে গতকাল আমি আপনাদের লেখাইছি যে আপিল যিনি করে তাকে বলে আপিলকারী বা অ্যাপিলেন্ট, আর যার বিরুদ্ধে আপিল করে তাকে বলে প্রতিবাদী বা রেসপন্ডেন্ট। ঠিক আছে, তাহলে আপিলের দুই পার্টি, এক পক্ষ আপিলকারী আর এক পক্ষ কি প্রতিবাদী বা রেসপন্ডেন্ট। আর রিভিশনের ক্ষেত্রে যিনি রিভিশন করতেছেন তারা কি বলে পিটিশনার বা আবেদনকারী, আর যার বিরুদ্ধে রিভিশন করতেছে তারা কি বলে অপোজিট পার্টি, অপোজিট পার্টি বা অপরপক্ষ। ঠিক আছে, তো এই বিধানটা যারা এই যে যে হাইকোর্টের চলতেছে, ফর্ম পূরণ চলতেছে, হাইকোর্টের পরীক্ষা দিতে গেলে সবার আগে যে জিনিসটা জানা দরকার, ওই জায়গায় আমার তিনটা ড্রাফটিং করা লাগে। সিভিল থেকে আসে সিভিল আপিল, সিভিল রিভিশন, দুইটা থেকে একটা লেখা লাগে, বড় বড় ফ্যাক্ট থাকে সেখান থেকে লেখা লাগে। ক্রিমিনালে আসে ক্রিমিনাল রিভিশন, ক্রিমিনাল ওই যে কোয়াশমেন্ট, এই জায়গা থেকে দুইটা থেকে একটা লেখা লাগে, বা ক্রিমিনাল আপিল ক্রিমিনাল রিভিশন আসে, আর দুইটা রিট আসে। ওই ফ্যাক্ট থাকে, ফ্যাক্ট থেকেই তিনটা ড্রাফটিং লেখা লাগে, মোট 25 মার্ক, 12 পাইলে পাস। তো এই জায়গায় কিছু কিছু জিনিস গদ বাঁধা জিনিস আছে, যে জিনিসগুলো আমার যদি ভুল হয় তাহলে আপনার জন্য পাস করা কঠিন। যেরকম আপিলের ক্ষেত্রে প্রতিপক্ষরে কি বলে এটা ভালোভাবে লিখতে হবে, যে আপিলের যিনি করে তারা বলে অ্যাপিলেন্ট, আর প্রতিবাদ অপর পক্ষরে বলে কি প্রতিবাদী বা রেসপন্ডেন্ট। রিভিশনের ক্ষেত্রে পিটিশনার, আর ওই জায়গা কি অপোজিট পার্টি। বুঝতে পারছেন? তো এগুলো আপনারা এখন থেকে জেনে গেলেন। এখন থেকে জেনে গেলে যে লাভ হলো কি, সেটা হলো আপনারা যখন লিখিত পরীক্ষা দিতে যাবেন তখন এই যে রিভিশনের দরখাস্ত এসে গেছে বা আপিলের দরখাস্ত আসলো, তখন আমরা কি লিখবো, যে আপিল করতেছে তারে বলবো আপিলকারী, আর যার বিরুদ্ধে আপিল করতেছে তারে বলবো প্রতিবাদী, বাংলায় লিখলে প্রতিবাদী, ইংলিশে লিখলে রেসপন্ডেন্ট। তো জেনে রাখা ভালো। তো চলে আসি, দেখেন রিভিশন ক্ষমতা প্রয়োগ করা আদালতের জন্য বিবেচনামূলক। কোন রিভিশনের আবেদনের ক্ষেত্রে দায়রা জজের আদেশই চূড়ান্ত, অর্থাৎ ফৌজদারি কার্যবিধিতে কোনো দ্বিতীয় রিভিশনের বিধান নাই। তিনটা স্টার দেন। ফৌজদারি কার্যবিধিতে কোনো দ্বিতীয় রিভিশনের বিধান নাই। একটা জিনিস যদি মনে রাখেন তাহলে আপনি একটা মনে রাখেন যে ফৌজদারিতে দ্বিতীয় রিভিশনের বিধান নাই, তার মানে ফৌজদারিতে দ্বিতীয় আপিল আছে। মনে থাকবে না? দ্বিতীয় রিভিশন নাই মানে কি দ্বিতীয় আপিল আছে। আর ফৌজদারিতে যেহেতু দ্বিতীয় আপিল আছে, তাহলে দেওয়ানিতে দ্বিতীয় আপিল নাই। দেওয়ানিতে যেহেতু দ্বিতীয় আপিল নাই, সেহেতু দেওয়ানিতে দ্বিতীয় রিভিশন আছে। বা এইভাবে মনে না রাখিয়া আর এক ভাবেও বলেন যে ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন নাই, তার মানে দেওয়ানিতে দ্বিতীয় রিভিশন আছে। ফৌজদারিতে দ্বিতীয় আপিল আছে, তার মানে দেওয়ানিতে দ্বিতীয় আপিল নাই। যে কোনো একটা মনে রাখলে আর বাকিগুলো প্রশ্ন করে আপনি পেরে যাবেন। তারপরে দেখেন, ফৌজদারি কার্যবিধিতে কোনো রিভিউ এর সুযোগ নাই। ফৌজদারি কার্যবিধিতে কোনো রিভিউ এর সুযোগ নাই। একটা জিনিস খেয়াল করেন, রিভিউ করে হচ্ছে যে আদালত সিদ্ধান্ত দিয়েছে সেই আদালতে। মানে আমি যদি সিদ্ধান্ত দেই, রিভিউ করবেন আমার কাছে। আর রিভিশন আর আপিল করে সর্বদা যে সিদ্ধান্ত দিয়েছে তার চেয়ে উপরের আদালতে। তা আমাদের ফৌজদারিতে রিভিউ নাই। বাট ইসমাইল বলেন যে রিভিউর মতো একটা বিধান আমরা পড়ছি, কোথায় পড়ছি বলেন?
কেউ বলবেন না, যারা জিজ্ঞেস করি সে বলেন। রিভিউর মতো একটা বিষয় আমরা পড়েছি যেখানে বলা আছে যে করণিক ভুল, ক্লারিক্যাল মিস্টেক বা যে হালকা ত্রুটি বিচ্যুতি এগুলা সংশোধন করতে পারে রায়। কত ধারায় পড়ছি? নূর আলম কত ধারা? নির্মল কত ধারা? হ্যাঁ, কত? বেল্লাল তো আসেই নাই, বেল্লাল পারবে না নে দেখি। আখিনুর আর মিলন বার করতে কি করতে পারছেন? বের করা গেছে? পাওয়া গেছে জি। 369 ধারায়, 369 ধারায় আখিনুর কষ্ট করে বের করে ফেলছে। তো বের করাও ওনারা ক্রেডিট দেয়, বের করতে গেলেও তো আপনার জানা দরকার যে অমুক জায়গা আছে। ঠিক আছে। তো আমাদের আরিফ সাহেব আজ আমাদের মাঝে নেই, আমাদের মাঝে নেই মানে মারা গেছে তা না, উনি আছেন। তবে আমাদের এই ব্যাচে নাই, যেহেতু উনি লিখিত পরীক্ষা দিয়েছেন। প্রশ্ন একজনকে করলে আরিফ সাহেব সাথে সাথে পাতা উল্টানো শুরু করতো যে এই জিনিস কোথায় আছে। আচ্ছা, আমরা বিগত বছরের, আচ্ছা এখানে একটা কথা একটু লিখে রাখেন। সেটা সেই ধারাটা লিখলে আমরা রিভিশন নিয়ে মোটামুটি বেশ হয়ে যায়। আহ, লেখেন 440 ধারা অনুসারে, যার লেখা আছে তার লেখার দরকার নাই, যদি কারো লেখা থাকে এই যে যে কোনো এক ফাঁকা জায়গায় লেখেন যে 440 ধারা অনুসারে দণ্ডাদেশ বৃদ্ধির ক্ষেত্র ব্যতীত, 440 ধারা অনুসারে দণ্ডাদেশ বৃদ্ধির ক্ষেত্র ব্যতীত রিভিশন আদালত কাউকে শুনতে বাধ্য নন, শুনতে বাধ্য নন। স্যার আবার একটু বলবেন। দেখেন যে 440 ধারা অনুসারে দণ্ডাদেশ বৃদ্ধির ক্ষেত্র ব্যতীত রিভিশন আদালত কাউকে শুনতে বাধ্য নন। লিখছেন? আর জি একটা স্যার। কথা লেখেন, তারপরে একবারে ব্যাখ্যা দিই। স্টার দিয়ে লেখেন যে আদালত স্বপ্রণোদিত হয়ে, আদালত স্বপ্রণোদিত হয়ে রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে। রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে। জি স্যার। এই কথাটার অর্থ, দুইটা কথার অর্থ বলি শুনেন। নরমালি আমরা জানি রিভিশন কেউ করে নাকি, মানে সংক্ষুব্ধ ব্যক্তিই তো রিভিশন করে। বাট আদালত ইচ্ছা করলে কিছু কিছু ক্ষেত্রে ওনার কাছে কেউ রিভিশন করে নাই, উনি নিজে নিজে রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে যদি ওনার অবগতিতে আসে। বুঝতে পারছেন? কিন্তু আপিল ক্ষমতা কখনো আদালত স্বপ্রণোদিত হয়ে করতে পারে না, আপিল সবসময় একজনকে দায়ের করতেই হবে। একটু বুঝতেন? আর প্রথম যে বিষয়টা লিখিয়েছি সেটা হলো যে দণ্ডাদেশ বৃদ্ধির ক্ষেত্র ব্যতীত, মানে আপনি যে রিভিশনই করেন না কেন, ওই যে যে উভয় পক্ষের উপস্থিতিতে যে শুনানি হয়, এই রিভিশন আদালত উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি করতে বাধ্য না। শুধুমাত্র একটা ক্ষেত্রেই ওই শুনানি, ওই যে রিভিশন উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি হতে পারে একটা ক্ষেত্রে, সেটা হলো যখন আসামির দণ্ড বৃদ্ধি করে। দণ্ড বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই আসামিরে কারণ দর্শানোর সুযোগ দিবে যে কেন তোমার দণ্ড বৃদ্ধি করব না, এই একটা ক্ষেত্র ব্যতীত আর অন্যান্য কোনো ক্ষেত্রে রিভিশন আদালত কাউকে শুনানি করতে বাধ্য না। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন ক্ষেত্রে রিভিশন আদালত কাউকে শুনতে বাধ্য, যদি দণ্ড বৃদ্ধির ক্ষেত্র হয় তাহলে আসামির শুনতে
বাধ্য। এছাড়া অন্য কোনো ক্ষেত্রে কিন্তু রিভিশন আদালত কাউকে শুনতে বাধ্য না। আর স্বপ্রণোদিত হয়ে কি রিভিশন ক্ষমতা প্রয়োগ করা যায়? যায়। স্বপ্রণোদিত আপিল করা যায়? যায় না। তো আমরা বিগত বছরের কতগুলো প্রশ্ন আছে শাকিল নেন, করে ফেলেন। কোন ফৌজদারি আদালতের রিভিশন ক্ষমতা আছে? অনেক কঠিন প্রশ্ন না? কোন ফৌজদারি আদালতের রিভিশন ক্ষমতা আছে? আপনি যদি না পড়েন তাহলে আপনার জন্য কঠিন, বাট এখন তো পারা উচিত। কোন ফৌজদারি আদালতে এই জায়গা আছে বলেন? চিফ জুডিশিয়ালের নাই, চিফ মেট্রোপলিটনের নাই, জেলা জজের তো নাই। নাই। তাই এই জায়গা আছে কি অতিরিক্ত অতিরিক্ত দায়রা দায়রা জজ। জজ। আর যারা ওই যে জেলা জজ বলতে যারা প্র্যাকটিসের সময় কোন জজ কোর্টে যাচ্ছি, তারা আবার দাগাবেন জজ কোর্ট। কারণ এই জায়গায় আপনি একটা জিনিস মনে রাখবেন, ফৌজদারি মানেই দায়রা জজ, আর দেওয়ানি মানে হলো জেলা জজ। ফৌজদারিতে কখনো জেলা জজ বলবেন না, বাস্তবে যায় বললেন, কিন্তু বই এই পরীক্ষার সময় বলা যাবে না। ক্রিমিনাল প্রসিডিওর কোডের অধীনে নিম্নের কোন আদালতের রিভিশন ক্ষমতা আছে? দায়রা জজ। দায়রা জজ আদালত। আচ্ছা ধরেন, এই নির্মল রে দেন, নির্মল রে দেন। স্যার নির্মল, ক্রিমিনাল প্রসিডিউর কোডের অধীন নিম্নের কোন আদালতের রিভিশন ক্ষমতা আছে? এই জায়গায় ধরেন খতে উত্তর আছে দায়রা জজ, সবাই মনোযোগ দেন। খতে উত্তর আছে দায়রা জজ, কতে উত্তর আছে দায়রা আদালত। কোনটা দাগাবেন বলেন? স্যার স্যার আমার খতে দায়রা উত্তর জজ আছে দায়রা জজ, আর গতে আছে দায়রা আদালত। কোনটা দাগাবেন? দায়রা জজ দায়রা জজ দাগাবো, আর দায়রা আদালত বললে তো সবাই রে সবাইরে বোঝায়। বোঝায়। বুঝছেন? স্যার কিন্তু যদি কখনো ধরেন এই এই তিনটা অপশনের মধ্যে চিফ জুডিশিয়াল আছে, চিফ মেট্রোপলিটন আছে, জেলা জজ আছে, দায়রা জজের জায়গা আছে দায়রা আদালত, তখন আবার দাগাইতাম কোনটা? দায়রা আদালত। বুঝতেন? স্যার 3 নাম্বার পড়েন। ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করলে অভিযোগকারী নারাজি পিটিশন দায়ের করে, জি। কিন্তু ম্যাজিস্ট্রেট নারাজি পিটিশনও প্রত্যাখ্যান করলে হুম। সেই ক্ষেত্রে প্রতিকার কি? প্রতিকার কি? দায়রা জজ কোর্টে রিভিশন, এবং এই রিভিশনে রিভিশন আদালত অধিকতর অনুসন্ধানের আদেশ দিতে পারে 436 ধারায়। সেই ক্ষেত্রে অপশন গুলো কি কি থাকতো সেটা বলেন। বা দিচ্ছেন কে? কতে কি ছিল, কতে কি ছিল, গতে কি ছিল তাই বলেন। কতে কি ছিল? হ্যাঁ কতে। হ্যাঁ তারপর গতে, আর ঘতে ম্যাজিস্ট্রেট আদালত। এরকম প্রশ্ন হবে না। আপনি গাভীর ষাঁড় থেকে দুধ দোয়াইতে পারবেন? তাহলে এই প্রশ্ন হবে না। কারণ হাইকোর্ট বিভাগ দায়রা জজ দুটোই তো সঠিক। এখন ওই হারুন কিসিঞ্জারের কৌতুকের মতো হইলে আবার হবে? ওনার এক কৌতুক আছে যে ওই দুধ দহনের প্রতিযোগিতার আয়োজন করছে, বাংলাদেশের প্রতিযোগী অস্ট্রেলিয়া, পাকিস্তান সবাই গরু, ওই মানে আয়োজকরা গরু দিছে। এখন গরু দিলে বাংলা পাকিস্তানের জন ধরেন 20 কেজি, নিউজিল্যান্ডের জন 25 কেজি, অস্ট্রেলিয়ার জন 30 কেজি, বাংলাদেশের জন মাত্র 2 কেজি। এখন প্রতিযোগিতায় যে বেশি দহন করছে তারে ফার্স্ট ঘোষণা করছে, প্রথম স্থান। এখন হারুন কিসিঞ্জার আপত্তি জানাইছে যে না আমি এ মানি না, ফার্স্ট হবো আমি। তবে তুমি তো মাত্র 2 কেজি, 2 কেজি তুমি কেমনে ফার্স্ট হবা? বলে 2 কেজি আমারে গরুটা দিছেন কি তাই দেন, আমারে গরু দিছেন আবাল গরু, পায়রে গরু, এই গরু থেকে আমি 2 কেজি বের করছি, তাহলে আমি তো ফার্স্ট হবো। ঠিক আছে? তাহলে এখন আপনি যে প্রশ্ন করছেন বিষয়টা তাই, যে হাইকোর্টও আছে, দায়রা জজও আছে, আবার ঘতে কখন নাই। দেখেন, হ্যাঁ এই কারণে সে ফার্স্ট হতে চাইছে। তো যদি কখন না থাকে তাহলে তো প্রশ্নটাই সঠিক না। ভুল। দেখেন, আমার কাছে তিনটে আছে। আর সেলফ প্র্যাকটিসের এক পড়েন। ফৌজদারি কার্যবিধির 23 ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগ দায়রা জজ অধীনস্থ আদালতের মামলা নথি তলব করতে পারে। 445 এবং এর ইংরেজিটা দেখেন, কল ফর রেকর্ডস অফ ইনফেরিয়ার কোর্টস। ইনফেরিয়ার শব্দের অর্থ হলো নিম্ন, ইনফেরিয়ার কোর্টস মানে হলো নিম্ন আদালত। কল ফর রেকর্ডস মানে তলব। 2 নাম্বার পড়েন। ফৌজদারি কার্যবিধির 23 ধারা হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা, হাইকোর্ট ডিভিশন পাওয়ার অফ রিভিশন উল্লেখ করা হয়েছে। কত ধারায়? 439 ধারায়। 439।
4 পড়েন। নিম্ন আদালতের নথি তলবের ক্ষমতা আছে কার কার আছে? হাইকোর্ট বিভাগ এবং দায়রা জজ। হাইকোর্ট বিভাগ এবং দায়রা জজ। দায়রা জজ। আচ্ছা, এখন এই জায়গায় বাদ বাকি যা আছে এগুলো ইনশাল্লাহ পারবেন, এগুলো সব পড়ে ফেলবেন। যদি কোনো প্রশ্ন নিয়ে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাইতে হবে। 12 নম্বর প্রশ্নটা পড়েন শাকিল। Where under this code an appeal lies এটা দেখেন, মানে এই এই বিধির অধীন যেখানে আপিল লাইস মানে আপিল করা যেত, এন্ড নো আপিল ব্রোড, কোনো আপিল করা হয় নাই, নো প্রসিডিংস, কোনো কার্যধারা বাই ওয়ে অফ রিভিশনের মাধ্যমে শ্যাল বি এন্টারটেইনড এট দ্য ইনস্ট্যান্স অফ দ্য পার্টি হু কুড হ্যাভ আপিল, যে পক্ষ আপিল করতে পারতো তার পক্ষে কোনো রিভিশন করা যাবে না। এই কথাটা বলা হয়েছে 439-এর 5। এটা একটু স্পেশালি মনে রাখেন, 439-এর 5। 17 নম্বর প্রশ্নটা দেখেন যে দোষ স্বীকারের উপর ভিত্তি করে আসামিকে দণ্ডিত করা হলে কনভিকশন অন প্লি অফ গিলটি আর কনভিকশন ফর গিলটি প্লি, আসামির প্রতিকার হতে পারে কি? রিভিশন। রিভিশন। আচ্ছা, 19 নাম্বারটা দেখেন, নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক? ফৌজদারি মামলায় দ্বিতীয় রিভিশনের বিধান নাই, আর ফৌজদারি মামলায় রিভিউ এর সুযোগ নাই, এই দুটাই সঠিক। আচ্ছা, আর একটা প্রশ্ন এখানে আছে, সেটা দাঁড়ান খুঁজে বের করি। 11 নাম্বারটা দেখেন। 11, দায়রা জজ কর্তৃক রিভিশনে প্রদত্ত কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে, আমরা জানি দায়রা জজ রিভিশনে যদি কোনো সিদ্ধান্ত দেয় সেটাই চূড়ান্ত, সেটার বিরুদ্ধে হাইকোর্টে দ্বিতীয় রিভিশন করা যায় না। বাট সেই ক্ষেত্রে হাইকোর্টে একটা প্রতিকার আছে, সেই প্রতিকারটা হলো হাইকোর্ট বিভাগে 561 ক ধারায় আবেদন করা যাবে। কোয়াশমেন্টের আবেদন, ব্র্যাকেটে লেখেন কোয়াশমেন্ট, আমের কস সেই কস না কিন্তু, কোয়াশমেন্ট QUASHMENT, বা বাংলায়ও লিখতে পারেন কোয়াশমেন্ট মানে হচ্ছে বাতিল, বাতিলকরণ। QUASHMENT, কোয়াশমেন্টের আবেদন করা যাবে। বুঝছেন? বলেন। স্যার দায়রা জজে যদি কোনো মামলা মানে কোনো ডিভিশন মামলা ওনার দেন বান। স্যার দায়রা জজের নিকট যদি কোনো ডিভিশন মামলা চলমান থাকে এবং সেই ডিভিশন মামলা যদি কোনো আদেশ দেয়, যদি সেই আদেশের বিরুদ্ধে আমি আহ করতে চাই, যে ওই আদেশটা আমি সংক্ষুব্ধ হয়েছি, সেই সংক্ষুব্ধ যে যে পক্ষ সে যদি আহ হাইকোর্টে যায়, তাহলে কি ওই 561 ক ধারায় আবেদন করবে? জি, হাইকোর্টের দ্বিতীয় রিভিশনে যাওয়া যাবে না, সে যেতে চাইলে হাইকোর্টে 561 কতে যেতে হবে। তো এই ছিল আমাদের রিভিশন সংক্রান্ত আলাপ। আপনারা রিভিশন নিয়ে অনলাইনে অফলাইনে যারা আছে, আপিল রিভিশন নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর প্রশ্ন যদি না থাকে তাহলে এখন একটা এডিশনাল পেজ দিব, সেখান থেকে পড়বো। কয়জন আছেন আজকে? 4 আর 2 6 8 12 জন আপনার কাছে আছে। আগাম জামিন না তো, বন্দি হাজির রিট বা রিট অফ হ্যাবিয়াস কর্পাস, আন্ডারলাইন করেন, 491 ধারা। খুব সংক্ষেপে যদি বলি, আপনারা মোটামুটি সবাই রিট শব্দটার সাথে পরিচিত, বুঝেন বা না বুঝেন, শুনেন যে রিট করছে। তো রিটটা আসলে কি? রিট হলো হাইকোর্ট বিভাগের একটি আদি এখতিয়ার বা অরিজিনাল জুরিসডিকশন। এটা অর্থ কি? মানে যে মামলাগুলো সরাসরি হাইকোর্ট বিভাগে দায়ের করা হয় তার মধ্যে একটা হলো রিট। এই যে যে আমরা খুন খারাপির মামলা, টাকা পয়সা নিয়ে গেছে, চুরির মামলা, এগুলো কি সরাসরি হাইকোর্টে হয়? এগুলা হয় থানায় অথবা ম্যাজিস্ট্রেট কোর্টে, নাকি? আর আমরা হাইকোর্টে যা যা যাই, এই যে করলাম, আপিল যায়, রিভিশন যায়, কখনো কখনো কোয়াশমেন্ট যায়, অর্থাৎ ওই জিনিসগুলোর সূত্রপাত ঘটছে নিম্ন আদালতে, তারপরে গেছে হাইকোর্টে। কিন্তু কিছু কিছু মামলা আছে যে মামলাগুলো সরাসরি দায়েরই করতে হয় হাইকোর্ট বিভাগে, এই মামলাগুলো জেলা আদালতে কখনো দায়ের করা যায় না। এই মামলাগুলোর মধ্যে একটা হলো রিট। কিভাবে? ধরেন জাহাজের মামলা সরাসরি করতে হয় হাইকোর্টে,
জাহাজের মামলা কিন্তু জজ কোর্টে করা যায় না। তারপরে কোম্পানির মামলা সরাসরি করতে হয় হাইকোর্টে। আর একটা হচ্ছে রিট। রিট মামলা যদি বলেন, রিটও সরাসরি করতে হয় কোথায়? হাইকোর্টে। তাহলে রিট যেখানে আছে ধরে নিবেন ওই মামলাটা সরাসরি দায়ের হয়েছে কোথায়? হাইকোর্ট। এখন রিট আসলে কি? রিট হলো যে আমাদের বাংলাদেশ সংবিধানের আহ ৩য় ভাগে 26 অনুচ্ছেদ থেকে 48 অনুচ্ছেদ, 47 অনুচ্ছেদ, 26 থেকে 47, বেশ 26 থেকে 47 যদি ধরি 20টা বা 21টা অনুচ্ছেদ আছে। তো এর মধ্যে এই 20টা 3য় ভাগের 20টা বা 21টা অনুচ্ছেদের মধ্যে 18টা হলো মৌলিক অধিকার। মৌলিক অধিকার, মৌলিক অধিকার কি কি? যে আইনের দৃষ্টিতে সবাই সমান, তারপরে কারো প্রতি বৈষম্য করা যাবে না, চলাফেরার অধিকার থাকবে, সমাবেশের অধিকার থাকবে, চিন্তার অধিকার থাকবে, পেশার অধিকার থাকবে, সম্পত্তির অধিকার থাকবে, এরকম অনেক অধিকার আছে। এই অধিকারগুলো হলো কি? মৌলিক অধিকার। এখন যদি কাউকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়, মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়, তাহলে তার প্রতিকার হলো রিট করা। কি করা বলেন? রিট করা। মৌলিক অধিকার থেকে বঞ্চিত করলে প্রতিকার হলো রিট করা। কোথায় করবে? হাইকোর্টে। বুঝছেন? ধরেন নির্মলে গোপালগঞ্জ জজ কোর্টের সামনে দিয়ে যাইতে দিচ্ছে না, তাহলে এই জায়গায় তার চলাফেরার অধিকার কি হয়েছে? ব্যাহত হয়েছে। তাহলে নির্মলের প্রতিকার কি? রিট করা। রিট করা। বুঝছেন? আবার কাউরে আমরা জানি যে কোনো ব্যক্তিকে বিনা পাওনায় গ্রেফতার করলে ওই ব্যক্তিকে পুলিশ আটক রাখতে পারবে কতক্ষণ? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে কি করতে হবে? হাজির করতে হবে। কিন্তু একজনকে বিনা পাওনায় আটক করছে তো করছে, ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করে নাই, থানায় আটকে রাখছে 5 দিন। তাহলে এই আটকটা বেআইনি আটকে পরিণত হয়েছে। তাহলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? রিট করা। বুঝছেন? এখন আমাদের বাংলাদেশ সংবিধানের 102 অনুচ্ছেদের অধীনে রিট করতে হয়। কত অনুচ্ছেদ? 102। বাংলাদেশ সংবিধানের 102 অনুচ্ছেদের অধীনে মোট 5 প্রকার রিট আছে। এই 5 প্রকার রিটের মধ্যে এক প্রকার হলো বন্দিহাজি রিট বা রিট অফ হ্যাবিয়াস কর্পাস। রিট অফ হ্যাবিয়াস কর্পাসের মূল কথা হলো, যদি কোনো ব্যক্তিকে বেআইনি ভাবে কেউ আটক রাখে, এই আটকটা সরকারি কর্তৃপক্ষ রাখতে পারে, এই আটকটা যে কোনো ব্যক্তি রাখতে পারে, তখন সংক্ষুব্ধ ব্যক্তিকে আদালতে রিট করে যে কেন তাকে বেআইনি ভাবে আটক রাখা হলো। তখন আদালত যদি কারণ দর্শাতে বলবে যে কেন তুমি অমুককে আটক রেখেছো, সে যদি কারণ দর্শাতে ব্যর্থ হয়, তাহলে যে রিট জারি করবে সেটা হলো রিট অফ হ্যাবিয়াস কর্পাস, এবং রিটের মাধ্যমে তাকে মুক্তি প্রদানের নির্দেশ দিবে। বুঝছেন? ধরেন পুলিশ একজনকে গ্রেফতার করে 5 দিন থানায় রাখছে, কোনো মামলায় গ্রেফতার দেখাই নাই, তাহলে পুলিশের জায়গায় তারা বেআইনি ভাবে আটক রাখছে, তাহলে পুলিশের বিরুদ্ধে আমার যাইতে হবে কোথায়? হাইকোর্টে। রিট অফ হ্যাবিয়াস কর্পাস জারি করতে হবে। এই রিট অফ হ্যাবিয়াস কর্পাস বাংলাদেশ সংবিধানের 102 এর অধীনেও করা যায়। আর ফৌজদারি কার্যবিধিতে আলোচনা করছে 491। কত বলেন? 491। তো একটু পড়ি, দেখেন। জি জি, দেখেন, যখন কোনো ব্যক্তিকে বেআইনি ভাবে আটক করা হয় তখন বন্দি হাজির রিট পিটিশন দায়ের করা যায়। বল দিবেন যে কোনো ব্যক্তি বন্দি হাজির রিট দায়ের করতে পারবে, যে কোনো ব্যক্তি। নির্মলে আটক রাখলে নির্মলের ওয়াইফের যে রিট করতে হবে এমন কোনো কথা নাই, আমরা ওনার শুভাকাঙ্ক্ষী হিসেবে রিট পিটিশন দায়ের করতে পারি। আর কিছু লোক মনে করবে ওরে আটক করছে ভালো করছে, ওরে রিট দিয়ে বার করবো কেন? দেখেন, বন্দি হাজির অর্থ হলো বন্দিকে আদালতে হাজির করা, অর্থাৎ বন্দি হাজির রিটের ক্ষেত্রে আদালত বেআইনি ভাবে আটককৃত কোনো ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য নির্দেশ দিতে পারে, তার আন্ডারলাইন করবে, নিজের সন্তুষ্টির জন্য, যে উক্ত ব্যক্তিকে বেআইনি ভাবে আটক রাখা হয়নি, এবং সংশ্লিষ্ট পক্ষ উক্ত বিষয়ে যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বন্দিকে মুক্তি দিতে পারে। সংবিধানের গোলদেন 102(2) খ সরে অ, খরেও ব্র্যাকেটে যুক্ত করেন, 2 একটা ব্র্যাকেট, খ একটা ব্র্যাকেট, সরে একটা ব্র্যাকেট। 102(2) খ সরে অ অনুচ্ছেদে এবং ফৌজদারি কার্যবিধির 491 ধারায় বল দিবেন হাইকোর্ট বিভাগ এই ক্ষমতা প্রয়োগ করতে পারে। তাহলে 491 মানেই এই ক্ষমতাটা শুধুমাত্র কার? হাইকোর্ট বিভাগের। দায়রা জজের কাছে রিট করা যায়? যায় না। বুঝছেন? এখন দুইটা পার্থক্য লেখেন। লেখেন 400 স্টার দিয়ে লেখেন যে 491 ধারার অধীন
আদালত স্বপ্রণোদিত হয়ে বা সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে রিট শুনতে পারে। আবেদন ক্রমে বা সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে রিট শুনতে পারে। লিখছেন? পরে স্টার্ট দেন। শুনতে পারে, জি। 102 অনুচ্ছেদ অনুসারে 102 অনুচ্ছেদ অনুসারে শুধুমাত্র সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে আবেদন ক্রমে বন্দি হাজির রিট করা যায়। বন্দি হাজির রিট দায়ের করা যায়। বন্দি হাজির রিট দায়ের করা যায়, লিখছেন? তারপরে আমি আমি একটা জিনিস বলি যে আমাদের, আমি এটা তো জানেন যে রিট অফ হ্যাবিয়াস কর্পাস বাংলাদেশ সংবিধানেও আছে, আবার ফৌজদারি কার্যবিধি 491 ধারায়ও আছে। বাট এই দুইটা ধারায় পার্থক্য বলেন তো, কোন ধারাটার পরিধি বেশি, স্কোপ বেশি? ফৌজদারি কার্যবিধি 491-তে আদালত স্বপ্রণোদিত হয়েও এই রিট মানে রিট প্রয়োগ করতে পারে। যে ওনার কাছে কেউ আবেদন করে না, উনি নিজে নিজেই শুনানি করতে পারে, আবার কেউ আবেদন করলেও পারে। কিন্তু বাংলাদেশ সংবিধান অনুসারে স্বপ্রণোদিত হয়ে পারে না, শুধু পারে কি আবেদনের ভিত্তিতে। তাহলে রিট অফ হ্যাবিয়াস কর্পাস বা রিট কে বুঝেন নাই? দুই চার কথা তো বলতে পারবেন। যদি বলে রিট কাকে বলে, মৌলিক অধিকার লঙ্ঘিত হলে রিট করা হয়, ঠিক আছে। এছাড়া আর একটা কথা, যে যে জায়গায় আর কোনো প্রতিকার নাই সেই জায়গায় প্রতিকার আছে রিটে। যে দুনিয়ায় কোনো আইনে কোনো প্রকাশ্য বিধান নাই, সেই জায়গা কি করা যাবে? রিট করা যাবে। আর রিট হলো 5 প্রকার, তার ভিতরে এক প্রকার আলোচনা করছে ফৌজদারি কার্যবিধিতে, সেটাকে বলে রিট অফ হ্যাবিয়াস কর্পাস। রিট অফ হ্যাবিয়াস কর্পাস এখতিয়ার আছে কার? শুধুমাত্র হাইকোর্ট বিভাগের। আদালত স্বপ্রণোদিত হয়ে শুনতে পারে বা সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমেও শুনতে পারে। একটু বিগত বছর প্রশ্ন পড়ি, দেখেন। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর কোন ধারার বিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগের ডিরেকশন অফ দ্য নেচার অফ এ গুলদিবিন হ্যাবিয়াস কর্পাস ইস্যু করার ক্ষমতা আছে? হ্যাবিয়াস কর্পাস ইস্যু করার ক্ষমতা আছে কোন ধারায়? 491। তারপরে দেখেন, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের 491 ধারা অনুযায়ী হ্যাবিয়াস কর্পাস প্রকৃতির নির্দেশনামূলক আদেশ প্রদানের ক্ষমতা কোন আদালতের এখতিয়ারভুক্ত? কোন আদালত? হাইকোর্ট বিভাগ। আমরা জামিনে চলে আসি, আসেন। জামিন সংক্রান্ত বিধান। ধারা 496 থেকে 498, এটা অ্যাকচুয়ালি জামিনের যে অধ্যায়টা, এটা হলো 496 থেকে 502। ওই 98 কেটে 502 লেখেন, 496 থেকে 502। ছিয়ানব্বই দেবো স্যার? 93 তো দেওয়াই আছে, 96 থেকে 502 দেন। লুফসানা, ফারজানা কোথায়? স্যার জানি না তো। আপনার বান্ধবীর খোঁজ খবর নেবেন না? হয় স্যার।
আচ্ছা, তার আগে একটু 2 মিনিট বিরতি, তারপরে আমরা আজকে জামিন পড়েই শেষ করব। জামিন পড়তে খুব বেশি সময় লাগবে না, জামিন খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেও 1 মার্ক পাবেন। জামিন সংক্রান্ত বিধান, প্রভিশনস অ্যাজ টু বেইল। জামিন সম্পর্কে আলোচনা করতে 496 থেকে 502। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে জামিন সম্পর্কে আলোচনা করতে কত ধারা থেকে কত ধারা, 496 থেকে 502। নর্মালি মোটামুটি জামিন সম্পর্কে আপনাদের সবার ধারণা একটু হলেও আছে। জামিন আসলে কাকে বলে, এই জামিনের সংজ্ঞাও আমাদের ফৌজদারি কার্যবিধিতে দেয় নাই। জামিন হলো যে আইনানুগ কর্তৃপক্ষের নিকট থেকে কোনো ব্যক্তি, গ্রেফতারকৃত ব্যক্তিকে মুক্ত করার যে প্রক্রিয়া, সেটাই বলে কি জামিন। অর্থাৎ আপনারে পুলিশ ধরে নিয়ে গেছে, বা পুলিশ ধরে নিয়ে গিয়ে চালান দিছে, কারাগারে আছে, তাহলে তাকে মুক্ত করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে কি বলে বলেন, জামিন। একটু, হ্যাঁ হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তাহলে দেখেন, জামিন বলতে বোঝানো হচ্ছে যে কোনো ব্যক্তিকে যখন আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে বা আদালতের নির্দেশ অনুসারে গ্রেফতার করে, তখন আদালতের নিকট থেকে বা আইন শৃঙ্খলা বাহিনীর নিকট থেকে ওই ব্যক্তিকে মুক্ত করার যে প্রক্রিয়া, সেটাকেই কি বলে, জামিন। এবং কোন কোন অপরাধ জামিন যোগ্য নাকি জামিন অযোগ্য, এটা দ্বিতীয় তফসিলের 5ম কলামে আছে, যে ওটা কি বেইলেবল নাকি নন বেইলেবল। তো আমরা একটু পড়া শুরু করি যে জামিন বা বেইল, পুলিশের হেফাজত হতে মুক্তি দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট দিনে ও সময়ে আদালতে হাজির হওয়ার শর্তে জামিনদারের নিকট সমর্পণ করাকেই জামিন বলে। জামিনের 2টি শর্ত, একটা হলো জামিন নামা বা বেইল বন্ড, আর একটা হলো জামিনদার বা সিউরিটি। জামিন নামা বা বেইল বন্ড যেটা, সেটা হলো যে আহ, আপনারা যখন জামিন দেওয়া হয় তখন কতগুলো শর্ত থাকে, একটা কাগজ দিতে হয় লিখে, সেটাকে বলে জামিন নামা বা বেইল বন্ড। আর ওই কাগজেই একজন ব্যক্তিকে জিম্মাদার বা জামিনদার হিসেবে রাখা হয়, সেটাকে বলে সিউরিটি। আচ্ছা, এখন আমরা চলে আসি জামিন নামা বা জামিনের মুসলেকা বা বেইল বন্ড অর্থ আসলে কি। জামিননামা হলো আদালতে রাখা একটি নির্ধারিত ফরম, যে ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হয় সেই ব্যক্তি এটা পূরণ করে সম্পাদন করে আদালত বা পুলিশ জামিনের যে পরিমাণ অর্থ নির্ধারণ করে তা জামিননামায় উল্লেখ থাকে। মানে কত টাকার বন্ডে জামিন দেওয়া হলো, বিষয়টা এমন না বলা হয় 5,000 টাকার বন্ডে জামিন দেওয়া হলো, ওই 5,000 টাকা কিন্তু সাথে সাথে দেওয়া লাগে না। তবে আপনারা আবার এমন করেন না, অনেকেই করে যে 5,000 টাকার বন্ডে জামিন দেওয়ার পরে আসামির কাছ থেকে আবার ওই 5,000 আদায় করে দেয়, তাড়াতাড়ি দাও, নাহলে কিন্তু শুনো নাই যে স্যার বললো 5,000 টাকার বন্ডে, ছাড়বে না কিন্তু। আচ্ছা, দেখেন, জামিনদার বা সিউরিটি। জামিনদার হলো এমন ব্যক্তি যে জামিন নামায় স্বাক্ষর করে। সাধারণত কোর্ট কাছারিতে অধিকাংশ জামিনের জামিনদার হয় উকিল সাহেবরা, উকিল সাহেবরাই জামিনদার হিসেবে সিগনেচার করে। জামিন নামায় স্বাক্ষর করে এই শর্তে যে যে ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে সে যদি জামিনের শর্ত পূরণ করতে ব্যর্থ হয় বা হাজির না হয়, তাহলে জামিনদার জামিন নামা উল্লেখিত অর্থ পরিশোধ করবে। ওই যে যে 5,000 টাকার বন্ড যে জামিন দিল, তাহলে ওই টাকাটা কিন্তু পরিশোধ করা লাগবে যদি যারে জামিন দিল সে যদি শর্ত ভঙ্গ করে, সে ধরনের আর আসে নাই, তাহলে ওই টাকাটা দেওয়া লাগবে যিনি জামিনদার তাকে, মানে উকিল সাহেব হোক বা গণ্যমান্য ব্যক্তি হোক, তাকেই ওই টাকাটা পরিশোধ করতে হবে। তো যদি শর্ত ভঙ্গ করে তখন, সাথে সাথে না কিন্তু। হ্যাঁ বলেন ইসমাইল। জামিনদারের ওকে উকিল স্বাক্ষর দেয়, আবার এই যে পাশে আর একজন জামিনদার মানে জামিনদারের স্বাক্ষর দেয়। তাহলে 2জন জামিনদার জিম্মাদার, জামিনদার 2জন, এই কারণে 2জনের। উকিলও স্বাক্ষর করে, মানে উনি জি জামিনদার হিসেবে স্বাক্ষর করে। জি, দেখেন, তাহলে আমরা এখন চলে আসি 496 ধারা, জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন। 3টে স্টার দেন। জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন, কোন কোন অপরাধ জামিনযোগ্য এটা বলা আছে দ্বিতীয় তফসিলের কত কলামে, 5ম কলামে। আমাদের ফৌজদারি কার্যবিধি, আপনাদের বাসায় যাদের বই আছে, বাসায় বই না থাকলে গুগলে গিয়ে সার্চ দিবেন কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, ওখানে তফসিল পাবেন। তো ওই তফসিলে মোট 8টা কলাম আছে, 8টা কলামের 5ম কলামে বলা আছে যে কোন কোন অপরাধ জামিন যোগ্য। সাধারণত যে সকল অপরাধের সাজা কম সেই সকল অপরাধগুলোই হলো কি বলেন জামিন যোগ্য।
তাহলে যদি ওখানে বলা থাকে যে কোনো অপরাধ জামিনযোগ্য, তাহলে জামিনযোগ্য অপরাধে জামিন দিতে আদালত বাধ্য। আপনি জামিন চাইলেই উনি দিতে বাধ্য, কারণ এখানে ইম্পারেটিভ বা আদেশ সূচক শব্দ ব্যবহার করা হয়েছে। 496 ধারা বলা হয়েছে যে 21% শ্যাল বি রিলিজড অন বেল। শ্যাল শব্দটা ব্যবহার করায় আদালতের ক্ষেত্রে জামিন দিতে বাধ্য। এই যে দেখেন 496 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি জামিনযোগ্য অপরাধে আটক হয় বা তাকে ওয়ারেন্ট ছাড়া, এটা বললেন ওয়ারেন্ট ছাড়া আটক করা হয়। আমাদের অনেকের ধারণা যে জামিনযোগ্য অপরাধে বোধহয় ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা যায় না, বিষয়টা সত্য না। ওয়ারেন্ট ছাড়াও জামিনযোগ্য অপরাধে গ্রেফতার করা যায়। তাহলে তাকে যে আদালতে হাজির করা হবে সেই আদালত উক্ত আটক ব্যক্তিকে জামিন দিবে, শ্যাল বি রিলিজড অন বেল। 496 ধারায় আন্ডারলাইন করবেন, শ্যাল শব্দটি ব্যবহার করায় এই ধারার অধীন জামিনযোগ্য অপরাধে জামিন পাওয়া অভিযুক্ত ব্যক্তির আইনগত অধিকার, এবং জামিনযোগ্য অপরাধে জামিন দেওয়া আদালতের জন্য আদেশ সূচক বা ইম্পারেটিভ। মানে জামিনযোগ্য অপরাধে আপনি জামিন দিলেই আদালত বাধ্য। বুঝছেন? ওই আপনারা জানেন যে চেকের মামলা, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, চেক ডিসঅনারের যে মামলা হয় সেটা হচ্ছে কি জামিনযোগ্য ধারা। মানে আপনি মামলা করলে আসামি আসলেই আদালত জামিন দিতে বাধ্য। এক উকিল সাহেবের এই যে এক মক্কেল, মহিলা মক্কেল, উনি হলো চেকের মামলা করছে। এখন উকিল সাহেবরে বলছে, উনিও বলে আসছে, উনি উকিল সাহেব মহিলারে বলে নাই যে জামিন দিয়ে দিবে, বলছে যে এটা জামিন ওই ভূগোল ভূগোল বুঝাইছে, এবং মহিলা বলছে একটু ভালোভাবে বাধা দিয়েন যাতে জামিনটা না হয়। তা উনি আবার ওই উঠার সময় কয়েকজন যারা বসে থাকে কয় উকিল সাহেবরে বলছে যে ভাই আমার মক্কেল তো পাগলা টাইপের, তোমরা একটু কয়জন দাঁড়াইয়ে একটু বাধা দিও যে জামিন যাতে না দেয়। তো যতই বাধা দেয় কে অপরাধে তো জামিন দিয়েই দিবে, এবং জামিন তো দিয়েই দিছে। এরপরে উনি যখন উকিল সাহেব যখন আসতেছে, ওই আর এক উকিল আবার খুসা মারছে, "এই কি কি কলা কি বললা, একটু ভালোভাবে বলতা যে জামিনটা যাতে না দিত।" এই তো মক্কেল যায় বাইরে যায় ওনারে ধরছে যে আপনি কি বাধা দিলেন যে জামিন হয়ে গেল। তো জামিনযোগ্য অপরাধের বিষয়টা হচ্ছে যে আপনি যতই বাধা দেন জামিন দিতে আদালত বাধ্য। দেখেন কিছু কিছু ক্ষেত্রে কিছু মানে অনভিজ্ঞ বা কিছু ওনারা ঘাড় তেরা জজ থাকে, অনেকে জামিনযোগ্য অপরাধে জামিন দেয় না। তো এটা আসলে তার আইনের ব্যত্যয় ঘটাইছে, কারণ উনি জামিন দিতে বাধ্য। এরকম একটা ঘটনাও বলা লোভ সামলাইতে পারতেছি না। ওই আপনার নীলফামারী কোর্টের একটা ঘটনা, এক সিনিয়র একটা জামিনযোগ্য অপরাধে জামিন চাইছে, জজ সাহেব ম্যাজিস্ট্রেট মহোদয় জামিন দেয় নাই। এখন সিনিয়র রাগ হয়ে বলে ফেলছে যে আপনি আমার অমুকের ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, বলার পরে জজ সাহেব তো রাগ হয়েছে যে কি আপনি এই গালাগালি দিলেন। তাহলে বলে গালাগালি দেবো না করবো কি, এরকম যদি করেন তাহলে আমার মক্কেল থাকবে যে আপনি জামিনযোগ্য অপরাধে জামিন দিলেন না। পরে উত্তপ্ত বাক্য বিনিময় হলো হলো তারপরে ওই যে বারের যে কমিটি আছে, সেক্রেটারি সম্পাদক সেক্রেটারি বা প্রেসিডেন্ট, ওনারা আসার পর সামাল দেওয়া হয়েছে, পরে আবার জামিন দিছে। তো অ্যাকচুয়ালি উনার এই কাজ করা, বিচারক মহোদয়ের এই কাজ করা উচিত না। জামিনযোগ্য অপরাধে জামিন দেওয়া দিতে হবে, এটাই বাধ্যতা হলো। দেখেন তো আমরা 497 ধারায় আসি। ধারা 497, জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন। এই যে দেখেন 497 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তিকে পুলিশ গোল দিবেন জামিন অযোগ্য অপরাধে আটক করে বা ওয়ারেন্ট ছাড়া আটক করে, তাহলে তাকে জামিন দেওয়া যেতে পারে। যেতে পারে, দিবে না, যেতে পারে, মে বি রিলিজড অন বেল। এখানে শ্যাল শব্দটা নাই, শাল শব্দটা নাই, এখানে আছে কি মে বি রিলিজড অন বেল। মানে আদালত ইচ্ছা করলে দিতেও পারে, নাও দিতে পারে। সাধারণত গুরুতর অপরাধ, ধরেন আমি একটা যদি বলি 302 ধারার অপরাধ, জামিন অযোগ্য অপরাধ, এই ধারায় আপনি জামিন চাইলে জামিন দিতে আদালত বাধ্য না, জামিন দিতেও পারে নাও দিতে পারে। 497 ধারায় মেয়ে শব্দটি ব্যবহার করা হয়, এই ধারার অধীন জামিন অযোগ্য অপরাধে জামিন পাওয়া অভিযুক্ত ব্যক্তির আইনগত অধিকার না। কিন্তু 96-তে কিন্তু আইনগত অধিকার, বরং জামিন অযোগ্য অপরাধে জামিন দেওয়া আদালতের বিবেচনামূলক বা গোল দিবেন ডিসক্রিশনারি পাওয়ার। বিবেচনামূলক ক্ষমতার ইংরেজি কি? ডিসক্রিশনারি পাওয়ার। আদালত ইচ্ছা করলে জামিন দিতে পারে, আবার নাও দিতে পারে। কিন্তু পরের লাইনে একটু বিষয় আছে, দেখেন
জামিন অযোগ্য অপরাধে আদালত অভিযুক্ত ব্যক্তিকে জামিন দিবে না, বাট ওনার ক্ষেত্রে বাধ্যতামূলক, উনি দিবেই না, আদালত বলে দিছে তুমি দিবা না। যদি সে বল দিবেন মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, দণ্ডনীয় কোনো অপরাধ বলে বিশ্বাস করার আদালতের যুক্তিসঙ্গত কারণ থাকে। তাহলে একটু আগে বললেন যে স্যার যে 302 এর অপরাধে জামিন দিতেও পারে নাও দিতে পারে, বাট এই জায়গায় আবার বলে দিছে যে দিবে না। যে অপরাধটা মৃত্যুদণ্ডযোগ্য বা যে অপরাধটা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য সেই অপরাধে জামিন দিবে না, এটাই আদালতের জন্য কি বলেন বাধ্যতামূলক। এখন প্রশ্ন এসে যায় তাহলে কোনোদিনই কি দিবে না? দেখেন, অর্থাৎ পরের লাইন পড়ি, অর্থাৎ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের ক্ষেত্রে জামিন না দেওয়া আদালতের জন্য গোল দিবেন, আদেশ সূচক বা ইম্পারেটিভ। কিন্তু এই দুইটা ক্ষেত্রেও জামিন দিতে পারে। কখন? জামিন জেনে রাখা বলে, দেখেন জামিন অযোগ্য অপরাধের যে কোনো শাস্তিযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালত নিম্নলিখিত অভিযুক্তদের জামিন দিতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে যদি দেখেন তার বয়স, আন্ডারলাইন করেন, 16 বছরের কম হয়। যে আসামি সে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের আসামি, কিন্তু তার বয়স কত বছরের কম? 16 বছরের কম। স্ত্রীলোক হয়, নির্মল কার স্ত্রী হইতে হবে? আসামির। স্ত্রীলোক বলতে মহিলা বোঝানো হয়েছে, কারো ওয়াইফ হওয়ার দরকার নাই। তাহলে 16 বছরের কম বয়স্ক হয়, স্ত্রীলোক হয়, পীড়িত, সিক বা অক্ষম হয়। এই 3 ধরনের ব্যক্তি, তারা যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিও হয়, তাদের আদালত বিশেষ বিবেচনায় জামিন দিতে পারে। তো সাধারণত ওই বড় বড় মামলায় এই 3টার যে কোনো একটাই দেখানো হয় যে সে পীড়িত বা অক্ষম বা স্ত্রীলোক আর তার বয়স কত? 16 বছরের কম। তাহলে 497 ধারায় কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। প্রথমে বলছে জামিন অযোগ্য অপরাধে জামিন দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা, পরে বলছে যদি মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ হয় তুমি জামিন দিবা না, এটাই তোমার জন্য বাধ্যতামূলক। এরপরে আবার বলছে তুমি দিলেও দিতে পারো 3টা ক্ষেত্রে, যদি আসামির বয়স 16 বছরের কম হয়, যদি স্ত্রীলোক হয়, আর যদি পীড়িত বা অক্ষম হয়। বুঝছেন? তাহলে 96 97 আপনারা বুঝছেন কিনা? আমরা চলে আসবো 498 ধারায়। আগাম জামিন পাইছেন? আপনাদের একটা কাগজ দিছি না, এই কাগজটা ধরেন। জি, কি শেষ করবেন কেমনে? কেন? পড়া তো কেবল শুরু, এর মধ্যেই বলতেছেন শেষ করবো কিভাবে? আপনি ইয়ং এনার্জেটিক, সংসার নাই, বউ নাই, কিছু নাই, আপনি তো সারাদিন করে পড়বেন। আর আপনারা শেষ করতে কি বলছি যে লাইন বাই লাইন মুখস্থ করা লাগবে? আপনি ভিডিও দেখবেন, বারবার রিডিং পড়বেন। এটা তো আপনার কখনোই আমি কাউকে কোনোদিন বলি নাই যে আপনার মুখস্থ করতে হবে। আপনি বারবার পড়বেন, বুঝে বুঝে পড়বেন। দেখেন, আর এটা তো আপনি তো মাত্র সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিয়ে আসলেন, সব তো পড়াই আছে, জাস্ট একবার মনে করবেন। দেখেন, স্যার কিছু করার নেই। আচ্ছা যারা মানে এই কলেজে মানে ভর্তি আছে রাস্তাঘাটে, স্যার ভর্তির জন্য অন্তত ন্যূনতম একটু কলেজে যায়, যে আর ভর্তি মিন্টুটা হানে আছে রাস্তাঘাটে, এরকম তো দেশে থাকি। দেখেন, আগাম জামিন আসলে কাকে বলে ভাই? আগাম জামিন, এতক্ষণ আমরা 96 97-তে যে জামিন পড়ছি, এই জায়গা হচ্ছে যে আপনারে ওই জামিনযোগ্য অপরাধে গ্রেফতার করে নিয়ে গেছে বা জামিন অযোগ্য অপরাধে গ্রেফতার করে নিয়ে গেছে, তারপরে এসে জামিন নিছেন। বা কখনো কখনো আমাদের যখন ওয়ারেন্ট ইস্যু হয় বা অন্য কোনো মামলায়, জিআর মামলায় আমরা মানে স্বেচ্ছায় হাজির হয়েও জামিন চাই। স্বেচ্ছায় হাজির মানে হলো আমার অলরেডি আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু আছে, তখন আমি আদালতে হাজির হয়ে জামিন চাই। এখন আগাম জামিন হলো যে আমি আশঙ্কা করতেছি যে আমার এই মামলায় গ্রেফতার করতে পারে, তখন আমি আগাম জামিনের আবেদন করব 498 ধারায়। মানে এখনো গ্রেফতার করে নাই, বাট আমি আশঙ্কা করতেছি। সাধারণত রাজনৈতিক পরিস্থিতির কারণে বিরোধী দলীয় নেতা কর্মীদের বিভিন্ন মামলায়, যে বর্তমানে বিভিন্ন মামলায় এক একজনের হয়রানিমূলক ভাবে গ্রেফতার করা হচ্ছে, এবং শুধু করাই হচ্ছে না, দেখা গেলো জামিনযোগ্য অপরাধেও জামিন না দিয়ে তাদেরকে মাসের পর মাস রেখে দিচ্ছে। তো যাই হোক, এই সকল ক্ষেত্রে যদি কেউ ইচ্ছা করে যে আমারে এইভাবে মামলায় ফাঁসাইতে পারে,
তাহলে আমি আগাম জামিন চেয়ে রাখি, তাহলে তাকে আগাম জামিন চাইতে হবে 498 ধারায়। 498 আগাম জামিন শব্দটাই একবারও নাই। 498 আপনি আগাম জামিন চাওয়া যায় দুইটা আদালতে, একটা হলো দায়রা জজ আর একটা হলো হাইকোর্ট বিভাগ। যদিও দায়রা জজের বিধান আগাম জামিন চাওয়ার বিধান থাকলেও প্র্যাকটিসে নাই। আগাম জামিন সাধারণত চাওয়া হয় কোথায়? হাইকোর্ট বিভাগ। তো এটা একটু পড়ি, দেখেন। গ্রেফতার হওয়ার পূর্বে প্রদত্ত জামিন আগাম জামিন নামে পরিচিত। এটাকে গ্রেফতার পূর্ব জামিনও বলা হয়। আন্ডারলাইন করেন, গ্রেফতার পূর্ব জামিন। ফেরদৌস, আপনি চাপ দিবেন না, আপনি বারবার রিডিং করবেন, আর এটাকে আপনার ভালোবাসতে হবে। কোন জিনিস যখন আপনি ভালোবাসবেন তখন ওই জিনিসটা আপনার করতেও ভালো লাগবে। আর যে তরকারি আপনি খান না, ওই তরকারি যতই সুস্বাদু করে রান্না করুক ও কিন্তু ভালো লাগবে না। আর যেটা খান ওটা একটু কাঁচা হলেও ভালো লাগে, যে এটা তো খাচ্ছি। প্রথমে হলো আপনার মনের দিক দিয়ে ভালোবাসতে হবে আইন। দেখেন, ফৌজদারি কার্যবিধির 498 ধারা অনুসারে নিয়ন্ত্রিত হয়। গ্রেফতার আশঙ্কায় প্রদত্ত জামিন আগাম জামিন নামে পরিচিত। অর্থাৎ গ্রেফতারের আশঙ্কা আছে এমন ক্ষেত্রে আগাম জামিন মঞ্জুর করা হয়, এবং এই কারণে আগাম জামিন হলো গ্রেফতার পূর্ব মুক্তির আদেশ। আগাম জামিনের ক্ষেত্রে আদালতের আদেশের অর্থ হলো এই যে গ্রেফতারের ক্ষেত্রে অভিযুক্তকে জামিনে মুক্তি দিতে হবে। এখন আমরা চলে আসি আগাম জামিন সংক্রান্ত বিধান। এই বিধান কিভাবে আমাদের ফৌজদারি কার্যবিধিতে আসলো, বা এর আগে কখনো ছিল কিনা। গ্রেফতার হওয়ার পূর্বে জামিন সংক্রান্ত বিধান ও গ্রেফতার পূর্ব জামিনের ইতিহাস। ফৌজদারি কার্যবিধি 1898 প্রণয়নের শুরুতে আগাম জামিন সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট বিধান আইনে ছিল না। গ্রেফতারের আশঙ্কা করছে এমন কোন ব্যক্তিকে জামিন মঞ্জুর করতে, আন্ডারলাইন করবে, 1978 সালে দ্য ল রিফর্মস অর্ডিন্যান্স দ্বারা ফৌজদারি কার্যবিধিতে 497 ক দ্বারা 497 ক ধারা যুক্ত করা হয়েছিল। মানে আমাদের 1978 সালে আলাদা একটা ধারাই ফৌজদারি কার্যবিধিতে যুক্ত করে আগাম জামিন নামে। সেই ধারাটা কত? 497 ক। 497 ক। জামিন অযোগ্য অপরাধ করেছে, এটা গোলদেন, জামিন অযোগ্য অপরাধ করেছে এই অভিযোগে গ্রেফতার হতে পারে মর্মে বিশ্বাস করার কারণ আছে এমন কোন ব্যক্তিকে জামিনে মুক্তি দিতে 497 ক ধারায় হাইকোর্ট বিভাগ, দায়রা জজ বা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া হয়। ক্ষমতা লেখেন, এটা ক্ষমতা হয়ে গেছে, ক্ষমতা দেওয়া হয়। তখন 497 ক ধারাটা এখন আর বলবৎ নাই, বুঝতে পারছেন? যখন বলবৎ ছিল তখন আগাম জামিন কে কে দিতে পারতো? দায়রা জজ দিতে পারতো, হাইকোর্ট বিভাগ দিতে পারতো, আর দিতে পারতো সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বলতো ওই বলতো হচ্ছে আপনার ওই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এদের আর এক নাম ছিল সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এখন আর এই বিধান নাই, এখন আর এই বিধান নাই। অতঃপর দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 1982 দ্বারা উক্ত বিধান বাতিল করা হয়। মানে অকাল মৃত্যু হয়েছে এই ধারার, এটা যোগ করে 78 সালে, আর বাতিল করা হয় কত সালে? 82 সালে। জিয়াউর রহমান সাহেব জারি করছিল, এরশাদ সাহেব এসে বাতিল করে দিছে। দেখেন তো 1982 সালে উক্ত 497 ক ধারার বিধান বাতিল করার পর আগাম জামিন সংক্রান্ত নতুন কোন বিধান যুক্ত করতে আইন প্রণেতারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি, এবং এই কারণে বর্তমানে ফৌজদারি কার্যবিধি বা অন্য কোন আইনে আগাম জামিন সংক্রান্ত মঞ্জুর সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট বিধান নাই। এখন আমাদের আগাম জামিন ফৌজদারি কার্যবিধিতে চাওয়া হয় বটে, বাট আগাম জামিন সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো ধারা এখন আর নাই। যদিও ফৌজদারি কার্যবিধিতে আগাম জামিন সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট বিধান নেই, তথাপি ফৌজদারি কার্যবিধি 498 ধারায় গ্রেফতার হওয়ার পূর্বে জামিন নিয়ন্ত্রিত হয়। যদিও আলাদা বিধান নাই, বাট বর্তমানে ঠেকা কাজ চালাচ্ছে কোন ধারা দিয়ে? 498 ধারা দিয়ে। না, দেখেন, যে আদালত আগাম জামিন দিতে পারে, 498 ধারায় আগাম জামিন মঞ্জুর করার ক্ষমতা হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালতকে প্রদান করা হয়েছে। এখানে দায়রা আদালত বলতে বোঝানো হয়েছে দায়রা জজ। কে বলেন? দায়রা জজ। তাহলে হাইকোর্ট বিভাগ আর দায়রা জজ। এবং তবে অগ্রিম জামিন হাইকোর্ট কর্তৃক সচরাচর ব্যবহার করা হয়, বাট নর্মালি এখন এটা প্র্যাকটিস মানে চাওয়া হয় কার কাছে? হাইকোর্টের কাছে। জেনে রাখা ভালো, এখানে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এগুলো কিন্তু আইনে নাই, 498 ধারা নাই, এগুলো উচ্চ আদালতের নজির। দেখেন, চার্জশিট দাখিলের পূর্ব পর্যন্ত আগাম জামিন মঞ্জুর করা যায়। একটা মামলায় যখন চার্জশিট দেয় নাই তার আগ পর্যন্ত আগাম জামিন চাওয়া যাবে। যদি চার্জশিট দিয়ে দেয়
তাহলে আর আগাম জামিন চাওয়া যাবে না। কিন্তু চার্জশিট বা পুলিশ রিপোর্ট দাখিলের পর আগাম জামিন মঞ্জুর করা যায় না। এই কারণে আগাম জামিনের আবেদনটি চার্জশিট দাখিলের পূর্ব পর্যন্ত দায়ের করতে হবে। তারপরে দেখেন, আগাম জামিনের আবেদনটি অবশ্যই গোল দিবেন জামিন অযোগ্য অপরাধ সংশ্লিষ্ট হতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোন ধরনের অপরাধের ক্ষেত্রে আগাম জামিন চাওয়া যায়। কোন ধরনের অপরাধ? জামিন অযোগ্য অপরাধ। অবশ্যই ফৌজদারি কার্যবিধি 497 ধারার শর্ত প্রতিপালন করবে। অর্থাৎ আন্ডারলাইন করবেন, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাবাসযোগ্য অপরাধের ক্ষেত্রে, যেমন খুনের বা ধর্ষণের অপরাধের ক্ষেত্রে আগাম জামিনের জন্য দায়েরকৃত আবেদন বিবেচনা করার সুযোগ সীমিত। কোন কোন ক্ষেত্রে দিবে না, মানে সীমিত, দিবে না যে একেবারে তা বলে নাই। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড যোগ্য অপরাধ যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে খুব বুঝে শুনে আগাম জামিন দিবে। দর্শনের ক্ষেত্রেও ওই যে দর্শনের শাস্তি তো যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড। দেখেন, রাষ্ট্র বনাম ডক্টর প্রফেসর মোর্শেদ হাসান 28 BLT AD 85 মামলায় বলা হয়েছে আদালত কর্তৃক মঞ্জুরকৃত আগাম জামিন সাধারণত গোলদেন 8 সপ্তাহের অধিক বহাল থাকবে না। 8 সপ্তাহের অধিক বহাল থাকবে না। তাহলে আগাম জামিন সর্বোচ্চ বহাল থাকতে পারে কতদিন? 8 সপ্তাহ। যদি বলে আগাম জামিনের মেয়াদ কতদিন? 8 সপ্তাহ। এবং চার্জশিট দাখিলের পর বহাল থাকবে না। শুধুমাত্র জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আগাম জামিন মঞ্জুর করা যেতে পারে। তাহলে আগাম জামিন এই বিষয়টা মঞ্জুর করা যেতে পারে শুধুমাত্র কোন ক্ষেত্রে? জামিন অযোগ্য অপরাধের। বুঝতে পারছেন? এখন আবার আমরা একটু বইতে চলে যাই। তাহলে বইতে আগাম জামিন রিলেটেড অনেক কথা বলা আছে, এগুলো আর পড়লাম না। মোটামুটি এই যে যা পড়তে এইটুকু পড়লেই হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন ভাই দেখেন, এই জায়গায় একটা টেবিল আছে যে জামিনের বিধান আমাদের ফৌজদারি কার্যবিধির কোন কোন জায়গায় আছে। পাইছেন? আছে কিনা আপনাদের বইতে? একটা টেবিল আছে না? আছে। আচ্ছা, ধন্যবাদ। দেখেন, এইগুলা সবই আমরা পড়ছি। 167(5) যে পুলিশ 120 দিনের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে জামিন চাওয়া যায়। 339C যে জায়গায় বলছে যে ম্যাজিস্ট্রেট 180 দিন, দায়রা জজ 360 দিনের মধ্যে বিচার শেষ করতে না চাইলে জামিন চাওয়া যায়। 426 তো গতকালই পড়লাম যে আপিলের শর্তে জামিন 426, বা আপিল চলমান থাকা অবস্থায় জামিন 426। 427 ওই যে 427-এ যদি খালাস বা অপরদন্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করলে, ওয়ারেন্ট ইস্যু করলে যদি গ্রেফতার করে, সেই ক্ষেত্রে জামিন চাবে 427। 435 আজকে পড়ছি, রিভিশন আদালত জামিন দেয় কততে? 435। 496, 97 আজকে পড়লাম, ওই যে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে 496, জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে 497। আর আগাম জামিন আছে কততে? 498। বুঝছেন? এখন 498-তে মোট 3টা জিনিস আছে, তার ভিতরে একটা আমরা পড়ছি। 498-তে আছে আগাম জামিন। 498-তে আছে যে নিম্ন আদালত যদি জামিন না দেয় তাহলে জামিন চাইতে হবে দায়রা জজ বা হাইকোর্ট বিভাগে। 498-তে কিভাবে? ধরেন ধরেন একটা হত্যা মামলায়, উদাহরণস্বরূপ একজন ধরেন জুনায়েদ আহমেদ পলকরে একটা হত্যা মামলায় গ্রেফতার করছে। তা গ্রেফতার করার পরে ওই মামলাটা থাকে কগনিজেন্স কোর্টে, আমলি আদালতে। তো যদি হত্যা মামলায় আপনি আমলি আদালতে জামিন চাইবেন 497 ধারায়, আমলি আদালত তো জামিন দিবে না, এটাই স্বাভাবিক। দিলে দিতে পারে, বাট উনি না দিলেও কিছু করার নাই, উনি জামিন দেয় নাই। তাহলে উনার এই নামঞ্জুরকৃত আদেশের বিরুদ্ধে দায়রা জজের কাছে ফৌজদারি বিবিধ মামলা বা ক্রিমিনাল মিসেলিনিয়াস কেস, যারা সংক্ষেপে কোর্টে যান তারা বলে ক্রিমিস বা সিআরমিস বলে, ক্রিমিনাল মিসেলিনিয়াস কেস করতে হবে 498 ধারায় জামিন চাইতে হবে। যে নিম্ন আদালতে অমুক তারিখে জামিন চাইছিলাম, দেয় নাই, এখন আপনার আদালতে আসছে, আপনি জামিন দেন। এই নিম্ন আদালত জামিন নামঞ্জুর করলে দায়রা জজের কাছে জামিন চাইতে হবে কত ধারায়? 498। ধরেন দায়রা জজ জামিন দেয় নাই, তখন যেতে হবে হাইকোর্টে, এবং হাইকোর্টে গিয়ে এই দুইটার কথা উল্লেখ থাকতে হবে যে ম্যাজিস্ট্রেটের কাছে চাইছিলাম অমুক তারিখে দেয় নাই, দায়রা জজের কাছে চাইছিলাম অমুক তারিখে দেয় নাই, এখন আপনার কাছে আসছে, আপনি দেন। হাইকোর্টের আবেদনটাও কত ধারায়? 498। বুঝতে পারেন কিনা? এখন আপনি কিন্তু 498 ধারায় যদি আগাম জামিন ছাড়া এই জামিন সরাসরি 498-তে দায়রা জজের কাছে যাইতে পারবেন না। আগে নিম্ন আদালত থেকে কি হয়ে আসতে হবে? নামঞ্জুর হয়ে আসতে হবে। তাহলে যদি আপনাকে বলে দুইটা পেলাম, একটা হলো আগাম জামিন,
আর একটা হলো ফৌজদারি বিবিধ মামলা। ফৌজদারি বিবিধ মামলা দায়রা জজের কাছেও করা যায়, হাইকোর্ট বিভাগেও করা যায়। কত ধারায়? 498 ধারায়। আর একটা ক্ষমতা আছে, সেটা হলো জামিনের জন্য মুসলেকা নির্ধারণ। জামিনের জন্য মুসলেকা নির্ধারণ, এই কথাটার অর্থ কি? ধরেন আপনার ওই যে অনেক সময় ম্যাজিস্ট্রেট মহোদয় বা দায়রা জজ বাহাদুর উনরা অনেক সময় জামিন দেয় যে 50,000 টাকার বন্ডে জামিন দেওয়া হলো, 1 লাখ টাকার বন্ডে জামিন দেওয়া হলো। এখন যিনি আসামি বা যিনি জামিনদার, বিশেষ করে যিনি জামিনদার, তিনি যদি মনে করে যে এই মামলায় 50,000 টাকার বন্ডে জামিন হওয়া উচিত না, বা আসামি যদি বাই চান্স পলায় চলে যায় বা এনি চান্সে পলায় চলে যায়, তাহলে আমার 50,000 টাকা দেওয়ার সামর্থ্য নাই, তাহলে এজন্য মুচলেকার টাকা হ্রাস করার জন্য আবেদন করা যায় 498 ধারায়। এই 498 আবেদনটাও হবে দায়রা জজ অথবা হাইকোর্ট। ধরেন ম্যাজিস্ট্রেট একজন চোররে 50,000 টাকার বন্ডে জামিন দিছে, তাহলে ওই 50,000 টাকা কমানোর আবেদন করতে হবে দায়রা জজের কাছে। কত ধারায়? 498। তাহলে আপনারা যে জিনিসটা মনে রাখবেন যে 498 মানে হলো দুইটা কোর্ট, দায়রা জজ অথবা হাইকোর্ট। আর 498 ক্ষমতা আছে তিনটা, আগাম জামিন, আর একটা হলো ফৌজদারি বিবিধ মামলা, আর একটা হলো জামিনের জন্য মুচলেকা যে টাকা যে নির্ধারণ করছিল সেটা হ্রাসের আবেদন, সেটা কমানোর আবেদন। ফৌজদারি বিবিধ মামলা, ক্রিমিনাল মিসেলিনিয়াস কেস, নিম্ন আদালত জামিন না দিলে দায়রা জজের কাছে ওই নামঞ্জুরকৃত আদেশ নিয়ে যেতে হয়, এটারে বলে ফৌজদারি বিবিধ মামলা। একটু পড়ি দেখেন, 498 ধারায় বলা হয়েছে জামিনের জন্য মুচলেকার অর্থের পরিমাণ মামলার যথাযথ পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করতে হবে। আন্ডারলাইন করেন, মামলার যথাযথ পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করতে হবে, অর্থাৎ এটা অত্যাধিক হবে না। হাইকোর্ট বা দায়রা আদালত যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে জামিন মঞ্জুর করার বা পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটকে দাবিকৃত জামিন হ্রাস করার নির্দেশ দিতে পারে। তো আমরা জেনে রাখা ভালোতে চলে আসি। দেখেন, আদালত বেল বন্ডের জন্য অধিক পরিমাণ অর্থ নির্ধারণ করলে উক্ত অর্থ যুক্তিসঙ্গত হারে কমানোর জন্য আবেদন করতে হবে ফৌজদারি কার্যবিধির 498 ধারায়। 3টা স্টার দেন। বেল বন্ডের টাকা কমানোর আবেদন করবেন কত ধারায়? 498 ধারায়। 500 ধারাটা এখানে লেখা আছে, দেখেন 500 ধারা অনুযায়ী মুচলেকা সম্পাদিত হওয়ার সাথে সাথে যে ব্যক্তির উপস্থিতির জন্য এমন মুচলেকা সম্পাদন করা হয়েছে তাকে জামিনে মুক্তি দিতে হবে। 3টা স্টার দেন। মুচলেকা সম্পাদনের সাথে সাথে জামিনে মুক্তি দিতে হবে, এই কথাটা বলছে কত ধারায়? 500 ধারায়। বিগত বছরের বেশ কতগুলা প্রশ্ন আছে, এগুলা পড়ে নিয়েন, আমরা একটু সেলফ প্র্যাকটিসে চলে যাই। সবগুলো প্রশ্ন একবার পড়লেই বুঝবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। তেরো নম্বর প্রশ্নটা দেখেন, কত শ্রেণীর ব্যক্তিদের জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রেও আদালত জামিন দিতে পারে? কয় শ্রেণী? 3 শ্রেণীর। 15 নম্বরটা দেখেন, জামিনে মুক্তি দেওয়ার ক্ষেত্রে অর্থের পরিমাণ নির্ধারণ করে কে? আদালত না, আদালত বা পুলিশ। পুলিশও তো জামিন দিতে পারে, আদালতও দিতে পারে, পুলিশও দিতে পারে। তাহলে দেখেন, এটা বলছে 499 ধারায়, ডান সাইডে দেখেন 499। আপনার সিকোয়েন্স অনুযায়ী মনে রাখবেন, জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন 496, জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন 497, তারপরে আগাম জামিন 498, জামিনের মুচলেকা নির্ধারণ করবে আদালত বা পুলিশ 499, জামিন বন্ড দেওয়ার সাথে সাথে তার মুক্তি দিবে কত দ্বারা? 500। 18 নম্বর প্রশ্নটা দেখেন, যে ক্ষেত্রে জামানত অপর্যাপ্ত হয় সেই ক্ষেত্রে আদালত পর্যাপ্ত জামানত প্রদানের নির্দেশ দিতে পারে যদি প্রথম জামানত ভুল গ্রহণ করে থাকে, প্রতারণার মাধ্যমে গ্রহণ করে থাকে, পরবর্তীতে কোনো কারণে অপর্যাপ্ত হয়ে পড়ে সবগুলো। এটা অর্থ হলো, আদালত আপনারা জামিন দিছিল 500 টাকায়, তখন আদালতের কাছে মনে হলো যে না, এই এই জামিন 500 টাকার বন্ডে হওয়া উচিত না, এটা হওয়া উচিত 5,000 টাকা। উনি বাড়াইতে পারে কত ধারায়? 501 ধারায়। তবে এই বাড়াইতে পারে কোন কোন ক্ষেত্রে? যদি তিনি সেটা ভুলে গ্রহণ করে থাকে, যদি প্রতারণার মাধ্যমে গ্রহণ করে থাকে, পরবর্তীতে কোনো কারণে অপর্যাপ্ত হয়। ভুলে গ্রহণ করা মানে হলো, ধরেন ওনার ভুল হয়েছে, যে হওয়া উচিত ছিল 5,000, ভুলে ভুলে বলে দিয়ে দিছে 500। প্রতারণামূলক ভাবে মানে হলো, উনি বলছিল 5,000 টাকার বন্ডে, এই যারাই বেল বন্ড রেডি করছেন তারা ওই জায়গায় লেখছেন 500, ওটা হলো কি? প্রতারণা।
আর অন্য পরবর্তীতে যদি মনে হয় যে না ঠিকঠাক, ভুলও ছিল না, প্রতারণা ছিল না, কিন্তু পরবর্তীতে ওনার মনে হয়েছে যে বেল বন্ডের টাকা বাড়ানো দরকার, তাহলে উনি বাড়াইতে পারে। তাহলে অপর্যাপ্ত জামানতে পর্যাপ্ত জামানত হিসেবে নির্দেশ দিতে পারে 501। সবশেষে দেখেন 19 নাম্বার, যে জামিনদারের অব্যাহতি ডিসচার্জ অফ সিউরিটিস এর জন্য ফৌজদারি কার্যবিধির কত ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করা যায়? 502। 502 এর সাথে লেখেন 126 ধারা। 502 126। ডিসচার্জ অফ সিউরিটিস এই বিধানটা আসলে কি একটু বোঝা দরকার। ধরেন নির্মল রে একটা মামলায় জামিন দিছে, জামিন দেওয়ার পরে নির্মলের জামিনদার হইছে আমাদের এই ইসমাইল সাহেব। এখন ইসমাইল গিয়ে আদালতে বলতেছে যে ইওর অনার, আমি নির্মলের জামিনদার থাকবো না, কারণ ও কোরিয়া যাওয়ার চেষ্টা করতেছে, ও কোরিয়া চলে গেলে এই বেল বন্ডের টাকা তো আমার দেয়া লাগবে, তো ওর জামিনদার আমি হতে চাচ্ছি না। তখন আদালত নির্মল রে ওয়ারেন্ট দিবে বা সমন দিয়ে ডেকে আনবে। আনার পরে নির্মল রে বলবে যে নির্মল তুমি নতুন জামিনদার ঠিক করো, যদি নতুন জামিনদার ঠিক করতে না পারো তাহলে তোমার এখন কারাগারে নিয়ে যাওয়া হবে। তখন ওই ইসমাইলকে অব্যাহতি দিয়ে নির্মল যদি নতুন জামিনদার ঠিক করে, তাহলে এই ডিসচার্জ অফ সিউরিটি সম্পর্কে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 502 আর কত 126। বুঝলেন? আচ্ছা, তাহলে আবার বলি, জামিনযোগ্য অপরাধে জামিন 496, জামিন অযোগ্য অপরাধে জামিন 497, আগাম জামিন, ফৌজদারি বিবিধ মামলা, বেল বন্ডের টাকা কমানো 498, জামিনের মুসলেকা নির্ধারণ করবে আদালত পুলিশ 499, মুসলেকা সম্পাদনের সাথে সাথে জামিন দিবে 500। তারপরে আপনার জামানত অপর্যাপ্ত হলে পর্যাপ্ত জামানতের নির্দেশ দিবে 501, আর জামিনদারের অব্যাহতি 502। এখনো শেষ হয় নাই, আর একটু বাকি আছে। ওই আগাম জামিনের নোটটা ধরেন, একটা ধারা বাকি আছে, ওই যে জামিন নামা বাজেয়াপ্ত। কি আজকে তো আসল ফ্লেভার একটু পাইছেন, নরমালি আমরা বেশিই পড়ি, আপনাদের ওই এতদিন ধরে কম পড়ানো হয়েছে। একটা জিনিস দেখেন, আমি এই যে আমাদের এই যে শাকিল শাকিল বরিশাল ইউনিভার্সিটি থেকে অনার্স করে আসছে, তো উনি এই যে যারা পরীক্ষা দিছে উনি তাদের সাথে প্রিলিমিনারি কোর্স করছে, তাদের সাথে রিটেন কোর্স করছে, এবং আমি বিশ্বাস করি, আমি ওনার ওই শিক্ষক হিসেবে আমি বিশ্বাস করি যে উনি পরীক্ষা দিলেই এবারে উকিল হওয়ার যোগ্য। তা তারপরে সে আবার আপনাদের সাথেও আবার এমসিকিউ কোর্স করতেছে, উনি পরীক্ষা দেওয়ার সুযোগ পায় না, কারণ ইন্টিমেশন দিছে কয়দিন আগে, পরীক্ষা দেওয়ার এবার সুযোগ হয় নাই। তাহলে শাকিলের যে অধ্যবসায় বা সে যে কাজ করতেছে, অবশ্যই এটা প্রশংসা করার যোগ্য। কারণ তার একবার পড়া শেষ হওয়ার পরও সে থেমে থাকে নাই, যে বাসায় বসে থাকলে তো আমার মস্তিষ্ক অচল হয়ে যাবে, জং ধরে যাবে, বা স্বপ্রণোদিত হয়ে একা একা কষ্ট করা সবসময় কঠিন, সবার পক্ষে কষ্টকর করা সম্ভব হয় না, বাট আমি যদি এই জায়গায় থাকি তাহলে আমার পড়াশোনার মধ্যে থাকবে। তাহলে উনি লিখিত করছে, এমসিকিউ করতেছে, আবার আমরা বিজিএস কোর্স শুরু করছি, সেই জায়গায় উনি আছে। তো এজন্য পড়াশোনাটা হচ্ছে, আমি আপনারা যারা মনে করতেছেন কঠিন, এটা আসলে কঠিন কিছু না। আপনি জাস্ট আমাদের ক্লাসগুলো ঠিকভাবে করেন, আপাতত আপনার বাসায় বসে পড়াও লাগবে না, তাহলে এই জায়গায় আসার অভ্যাস করেন, তারপরে আস্তে আস্তে বাসায় বসে পড়ার অভ্যাসও হয়ে যাবে। এটা একটা মজার মতো, মানে আপনি যদি মনে করেন যে দূর পড়া কি এ কি জানবো না, কিন্তু যেহেতু আপনি বেছে নিছেন যে কোর্ট কাছারিতেই আছেন, কোর্ট কাছারিতেই আপনার ওই সময়টা পার করতে হবে, তাহলে এই বিধানগুলো আপনার জানতে হবে। যত জানবেন তত আপনি ভিতরে শক্তিশালী হবেন, যেটা আমি কিছু জানি। আচ্ছা, আমরা শেষ ধারাটা পড়ি, জামিন নামা বাজেয়াপ্ত। জামিন নামা বাজেয়াপ্ত হলো ওই যে নির্মলের জামিনদার হয়েছিল ইসমাইল। ইসমাইল বুঝছিল যে নির্মল তো করিয়া চলে যাবে, নির্মল ঠিকই করিয়া চলে গেছে। এখন ওই যে যে টাকা, বেল বন্ডের টাকা এখন পরিশোধ করা লাগবে কার? ইসমাইলের। এখন এই জামিন নামাটা বাজেয়াপ্ত কিভাবে করা হয় সেই সম্পর্কে আলোচনা করছে ফৌজদারি কার্যবিধির 514 ধারায়। দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 514 ধারায় জামিননামা বাজেয়াপ্ত সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে। ধারা 514 অনুযায়ী নিম্নোক্ত আদালত জামিননামা বাজেয়াপ্তির আদেশ দিতে পারে। যে আদালত জামিননামাটি গ্রহণ করেছিল তিনি পারেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারেন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট
পারেন। তাহলে প্রকৃতপক্ষে সবাই পারে। যে আদালত জামিননামা গ্রহণ করছিল বলতে তো সকল আদালতই বোঝায়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটও পারে। দেখেন, উপরুক্ত আদালত যদি দেখেন জামিননামা বাজেয়াপ্ত হয়েছে, তখন প্রমাণ লিপিবদ্ধ করে মুচলেকাবদ্ধ ব্যক্তিকে জামিননামায় বর্ণিত অর্থ পরিশোধ করতে বা কেন পরিশোধ করা হবে না এই মর্মে কারণ দর্শাতে বলবেন। নির্মল চলে গেছে কোরিয়া, এখন ইসমাইলকে বলবে যে তুমি এই টাকা পরিশোধ করো, বা কেন পরিশোধ করবে না সেটার কারণ দর্শাও। কারণ দর্শাতে ব্যর্থ হলে বা অর্থ প্রদান করা না হলে উক্ত মুচলেকাবদ্ধ ব্যক্তির গোল দিবেন অস্থাবর সম্পত্তি, বা সেই ব্যক্তি মারা গেলে তার পরিত্যক্ত সম্পত্তির মধ্যে হতে অস্থাবর সম্পত্তি ক্রয় ও বিক্রয়ের জন্য ওয়ারেন্ট জারি পূর্বক আদালত উক্ত অর্থ আদায়ের ব্যবস্থা অবলম্বন করতে পারে। তাহলে যদি ইসমাইল টাকা না দেয়, তাহলে ইসমাইলের কোন ধরনের সম্পত্তি ক্রয় বিক্রয় করা হবে? অস্থাবর, স্থাবর না কিন্তু। তাহলে এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসবে যে জামিননামা বাজেয়াপ্তির ক্ষেত্রে জামিনদারের কোন ধরনের সম্পত্তি ক্রয় করা হয়? অস্থাবর সম্পত্তি। আচ্ছা, উক্ত অর্থ পরিশোধ না করলে এবং উক্ত ক্রয় বিক্রয়ের মাধ্যমে অর্থ আদায় করা না গেলে যে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছিলেন সে আদালতের আদেশক্রমে মুচলেকাবদ্ধ ব্যক্তিকে দেওয়ানি কারাগারে আন্ডারলাইন করবে 6 মাস পর্যন্ত আটক রাখা যাবে। ধরেন ওনার কোনো অস্থাবর সম্পত্তি নাই বা উনি বেঁচে আছে, তাহলে ওনার আটক রাখা যাবে কতদিন? 6 মাস। দেওয়ানি কারাগারে আটক, দেওয়ানি কারাগারে আটক পরে বলি থাক, 6 মাস মনে রাখেন। তবে আদালত সুবিবেচনা পূর্বক উল্লিখিত অর্থের অংশবিশেষ মকুব করতে এবং অবশিষ্ট অংশবিশেষ পরিশোধে বাধ্য করতে পারেন। তবে আদালত যদি মনে করে যে নির্মলের পাপের দায় ইনি ভোগ করতেছে, ইসমাইল সাহেব ভদ্রলোক, তাহলে ওনার জরিমানা কিছু কমাই দেই, যে 6 মাসের জায়গায় 3 মাস করে দিল, বা কিছু টাকা মকুব করে দিল আর কি। কোন জামিননামা বাজেয়াপ্ত হওয়ার পূর্বে গোল দেন জামিনদার মারা গেলে তার উক্ত সম্পত্তি জামিননামা সম্পর্কিত সমস্ত দায় থেকে মুক্ত হয়ে যাবে। এটার অর্থ হলো যে নির্মল তো কোরিয়া যায় নাই, এর আগেই ইসমাইল মারা গেছে, এবং এরপরে নির্মল যদি এই জামিননামার শর্ত ভঙ্গ করে কোরিয়া চলে গেছে, তাইলে আর ইসমাইলের এই সম্পত্তি ক্রোক ট্রোক কিছু করবে না, ইসমাইল দায় মুক্তি পাবে, যেহেতু উনি জামিননামা বাজেয়াপ্তি হওয়ার পূর্বেই মারা গেছে। তাহলে জামিননামা বাজেয়াপ্তি কত দাঁড়ায়? 514। কোন ধরনের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে? অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় করা হবে। আর কোনো অস্থাবর সম্পত্তি না থাকলে দেওয়ানি কারাগারে কতদিন? 6 মাস। যদি সে জামিননামা বাজেয়াপ্তির আগে মারা যায়, দায় মুক্তি। 514। যান, আপনাদের ছেড়ে দিলাম আজকে। সোমবারে চলে আসেন, সোমবারে পরীক্ষা আছে আপিলের উপরে, শুধু আপিল। যে 404 থেকে 431, 405 থেকে 431। 431। আর শুক্রবারে পরীক্ষা 144 থেকে 205 ডি। পরে ইনশাআল্লাহ তারপরে 100 মার্কের